জ্যান পূর্বাসের কথার কর্ণপাত করল না তেমন। তাকে কোলে নিয়ে ঢুকলো মেডিকেল সেক্টরে। ধপাস করে ফেললো বিছানার উপর। কোমর ধরে চেঁচিয়ে উঠল পূর্বাশা। যে জোরে ছুঁড়ে ফেললো তাতে যেন পায়ের থেকে সে কোমরে বেশি ব্যথা পেয়েছে সে। পূর্বাশা কোমর ধরেই শুয়ে পড়লো। জ্যান কিছুটা জোরালো ডাকলো ডাক্তারকে, বলল, মিসেস শিও, এটাকে দেখুন। এসে থেকে একটার পর একটা ঝামেলা লাগিয়ে রেখেছে। হয় এর ঝামেলা ছাড়িয়ে সোজা করে দিন, নয়তো পুরোপুরি ঝামেলা বানিয়ে কয়েকদিনের জন্য বসিয়ে দিন। মিসেস শিও এগিয়ে এলেন। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকলেন জ্যানের পানে, অতঃপর বসলেন পূর্বাসের পাশে। বললেন, কি হয়েছে? পূর্বাসে কোনো উত্তর দেওয়ার আগে জ্যান ঝাঁঝালো কণ্ঠে বলল, ওনার ওই ছোটোখাটো চড়ুই পাখির পায়ের মতো পায়ের উপর থেকে ট্রাক্টর গেছে। জ্যানের কথায় বিরক্ত হলেন মিসেস শিও, তবে বললেন না কিছু। চিন্তিত ভঙ্গিতে সে ধরলেন পূর্বাশার ডান পা। একটু নাড়াচাড়া করতে চেঁচিয়ে উঠল পূর্বাশা। মিসেস শিও তৎক্ষণাৎ ছেড়ে দিলেন পাখানা। চিন্তিত সুরে প্রশ্ন করলেন, কিভাবে ব্যথা পেয়েছো পায়ে? ততক্ষণে ইয়ানো এসে পড়েছে হাসপাতাল সেক্টরে। মিসেস শিও প্রশ্ন করতেই পূর্বাশার আগে উত্তর দিল সে। অপরাধীর কণ্ঠে পড়ল, সাইকেল অ্যাক্সিডেন্টে গতকাল রাতে আমি সাইকেল চালাতে গিয়ে ভুলবশত ওনার পায়ে সাইকেল উঠিয়ে দিয়েছিলাম। জানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। শকুনের মতো দৃষ্টিতে তাকালো সে ইয়ানের পানে। ধারালো কণ্ঠে শুধালো, আপনাকে জিজ্ঞেস করেছে কেউ? একটু অপস্থিত হলো ইয়ান। আমতা আমতা করে বলল, না মানে উনি কি অ্যাক্সিডেন্টে পায়ের সাথে সাথে ওনার মুখটাও বন্ধ হয়ে গেছে নাকি? ইয়ান উত্তর দিতে চাইল, কিন্তু পারল না। তার আগেই মিসেস শিও পূর্বাশার পাখানা দেখতে দেখতে বললেন, পায়ে ভালোই চোট পেয়েছো, যদিও ভাঙিনি, তবে তোমার রেস্টে থাকা উচিত কিছুদিন, নয়তো পরে সমস্যা হতে পারে। মিসেস শিওর কথাটা শেষ হতে পূর্বাশাকে সাহায্যতে এগিয়ে এলো ইয়ান। পূর্বাশার পানে তাকিয়ে শুধালো, তাহলে আমি আপনার শরীরের জন্য আবেদন করে দিই এখন? দাঁতে দাঁত চাপলো জ্যান। বলল, কেন? অ্যাক্সিডেন্টে ওনার হাত উড়ে গেছে, উনি আবেদন করতে পারবেন না? না, উনি আবার কষ্ট করে লিখবেন, তাই ভাবছিলাম আমি। অশিক্ষিত মনে হয় ওনাকে আপনার, নাকি হাতহীন প্রতিবন্ধী মনে হয়? জানের কথাই কিছুটা দমে গেল ইয়ান। তবে মনে মনে সে চটেছে বেশ। কে এই ছেলে? পোশাক দেখে তো মনে হচ্ছে একজন প্রশিক্ষকের মতো থাকবে। শিক্ষার্থীদের জন্য এত আলগা পিরিত কিসের? মনে মনে জ্যানের গোষ্ঠী উদ্ধার করলো। প্রকাশ্যে ভদ্র ছেলের মতো চুপ করে রইল সে, বলল না কিছুই। তবে চুপ রইল না জ্যান। সে শক্ত দৃষ্টিতে তাকালো পূর্বাসের পানে, বলল, ঝামেলা ছাড়া চলতে পারেন না আপনি? ঝামেলার বস্তা আপনি একটা। দেশে বসেও ঝামেলা বাঁধাতেন বলেই সম্ভবত আপনার মা বাবা বস্তা ভরে আপনাকে চায়নায় সাপ্লাই করে দিয়েছে। এতক্ষণ জ্যানের কথা শুনে কেউ কিছু না বলেও এবার তাকে ধমকে উঠল মিসেস শিও। বলল, জায়ান। জ্যান শটান হয়ে দাঁড়িয়ে গেল। বলল, ইয়েস মিসেস শিও। মিসেস শিও কটমট করে তাকালেন জ্যানের পানে। আদেশে সুরে বললেন, এখনই এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু কথাটা আর সম্পূর্ণ করতে পারল না জ্যান। মিসেস শিও আবার ধমকে উঠল জ্যানকে। বলল, কি বলেছি আমি? আর এক সেকেন্ডও যেন তোমাকে আমি আমার চোখের সম্মুখে না দেখি। জ্যান আর কথা পারালো না। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইয়ানের পানে, অতঃপর বেরিয়ে গেল মেডিকেল সেক্টর থেকে। জ্যান বেরিয়ে যেতেই মিসেস শিও তাকালেন ইয়ানের পানে। ছোট চোখ দুটো আরো ছোট ছোট করে পড়ল। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকেও যেতে বলেছি আমি। এক্ষুনি বের হও। ইয়ান হতাশ হলো। অসহায় দৃষ্টিতে সে তাকালো পূর্বাসের পানে, অতঃপর বেরিয়ে গেল কক্ষ থেকে। ওরা দুজন বাইরে যেতে যেন হাত ছেড়ে বাঁচলেন মিসেস শিও। তপ্ত নিঃশ্বাস ফেলে তাকালেন পূর্বাসের পানে। আলতো হেসে বললেন, সেদিন তোমার সাথে পরিচিত হওয়ার সুযোগ তাই পাইনি একদম। নাম কি তোমার? সৌজন্যসূচক হাসলো পূর্বাশা। বলল, আমি পূর্বাশা। বাহ, সুন্দর নাম। আমি শিও। তুমি আমাকে আন্টি বলে ডাকো কেমন? পূর্বাশা খানিকটা অবাক হলো। কলেজের হাসপাতাল সেক্টরের একজন ডাক্তার কিনা তাকে আন্টি বলে ডাকতে বলেছে। মহিলা এত তাড়াতাড়ি মিশে গেল ওর সাথে। মনের ভিতরে অবগতা থাকলেও বাহিরে তা প্রকাশ করলো না পূর্বাশা। শুধুমাত্র মাথা নেড়ে মিসেস শিওকে বুঝালো সে আন্টি বলেই ডাকবে। সময় গড়ালো কিছুটা। পূর্বাশা খোঁড়াতে খোঁড়াতে এসে দাঁড়ালো মাঠের মধ্যভাগে। এতক্ষণ সে হাসপাতালের সেক্টরে শুয়েছিল, কিন্তু এভাবে আর কতক্ষণ শুয়ে থাকা যায়? বোরিং লাগছিল ভীষণ। তাই হাসপাতাল সেক্টর থেকে এখানে চলে এসেছে সে। প্রশিক্ষণে অংশগ্রহণ না করতে পারুক,
এখানে বসে বসে তো দেখতে পারবে। আস্তে ধীরে মাঠের মধ্যভাগে প্রশিক্ষণ চলা স্থানে একটু ঘাসের উপর বসলো পূর্বাশা। তখন তার কর্ণে ভেসে এলো কারোর কারোর কণ্ঠস্বর। পূর্বাশা এদিক ওদিক তাকালো, চোখে পড়লো কালকে মেয়েগুলোকে যার ক্যান্টিনে তাকে গায়ের রং উচ্চতা নিয়ে তিরস্কার করেছিল। পূর্বাশা তাকাতেই তাদের মধ্য থেকে একটা মেয়ে হাত নাড়ল, হেসে বলল, হাই ডার্কি। সাথে সাথেই হেসে উঠল সকলে। তাদের পাশে ছিল সেনজেই, সূর্যা আর জেফি। মেয়েগুলোর কথা তাদের কানেও পৌঁছেছে। গতকাল তারা চুপচাপ শুনলেও আজ ফুঁসে উঠল। তিনজনে গিয়ে দাঁড়ালো মেয়েগুলোর সম্মুখে। জেফি ঠোঁট টেনে হেসে পড়ল। হাই মেকআপ কুইন, কত কেজি মেকআপ মেখেছো মুখে? ফুঁসে উঠল মেয়েগুলো যেন। তাদের মধ্যে থেকে একজন রিচা নামের ডান হাত উঁচিয়ে তার তর্জনী আঙ্গুলটা তুলল জেফির পানে, বলল, ইউ। সেনজি একটু এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে মুড়ছে ধরলো রিচার আঙ্গুল। ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটা। পাশের মেয়েগুলো কিছুটা চড়াও হলো সেনজে, সুজা আর জেফির দিকে, তবে করতে পারল না কিছু। তার আগে সেখানে উপস্থিত হলো তাদের প্রধান প্রশিক্ষক। গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে? প্রধান প্রশিক্ষকের কণ্ঠ পেয়ে চুপসে গেল সবাই। ঝগড়া রেখে পাশাপাশি দাঁড়িয়ে পড়ল। কিছু না ছাড়। প্রধান প্রশিক্ষক বোধহয় বিশ্বাস করলো ওদের কথা। সে আর বলল না কিছুই। প্রশিক্ষণের আদেশ দিয়ে প্রস্থান করলো ওই স্থান ছেড়ে। রাতের আধার ঘনিয়েছে। দিনের সূর্যকে বিদায় জানিয়ে নীল আকাশটা আধারে ঢেকে গেছে। যদিও রাত এখনো খুব বেশি গড়ায়নি, ঘড়ির কাঁটায় মাত্র 8টা। পূর্বাশা চুপচাপ বসে রয়েছে তার কক্ষে। সেনজেই, জেফি আর সুজা বাইরে গেছে সে সন্ধ্যায়, এখনো ফেরেনি। একা একা রুমে বসে বোরিং অনুভব করছে মেয়েটা। সেও অবশ্য যেতে চেয়েছিল, কিন্তু তার পায়ের ব্যথার জন্য তাকে নেয়নি কেউ। যদিও পূর্বাশা মেয়েটা একাকিত্বেই বেশি অভ্যস্ত, তবে এই কয়দিনে এই মেয়েগুলো কেমন যেন অভ্যাসে পরিণত হয়েছে তার। এখন আর একা একা ভালো লাগতে চায় না। পূর্বাশার ভাবনার মধ্যেই রুমে দরজা খুলে রুমের ভিতরে ঢুকলো সেনজে, জেফি এবং সুজা। হাতে তাদের একগাদা শপিং ব্যাগ। পূর্বাশা সরু দৃষ্টিতে তাকালো তার রুমমেট তিনজনের পানে। ওরা তাহলে শপিংয়ে গিয়েছিল? কিন্তু পরক্ষণেই তাকে অবাক করে দিয়ে সেনজে, সুজা আর জেফি এসে তাদের হাতের জিনিসগুলো রাখলো পূর্বাশার সম্মুখে। সেনজে বলল, এগুলো সব তোমার জন্য। পূর্বাশা অবাক হলো বেশ। অবাক সুরেই বলল, আমার জন্য? কিছু বিউটি প্রোডাক্ট আছে এর ভিতরে। যতদিন কলেজ থেকে ছুটি নিয়ে রেস্টে আছো তুমি ততদিন ব্যবহার করবে এগুলো। জেফির কথা শেষ হতেই সুজা মুখ খুলল। টিভির বিজ্ঞাপনের মতো এক একটা প্রোডাক্ট হাতে নিয়ে পূর্বাশাকে দেখিয়ে বলল, এটা তোমার গায়ের রং উজ্জ্বল করবে, এটা স্কিন কোমল করবে, এটা দাগ দূর করবে, এটা তোমার ঠোঁট গোলাপি করবে। পূর্বাশার অবজ্ঞতা পারল যেন আরো। এই মেয়েগুলো এই সন্ধ্যা থেকে বেরিয়ে তার জন্য বিউটি প্রোডাক্ট কিনেছে, তাকে সুন্দর করার জন্য। ছলছলে করে উঠল পূর্বাশা। নিজের আপন মানুষের কাছ থেকে যে মানুষটা সারা জীবনে তিরস্কার ছাড়া কিছুই পেল না, সেখানে এই ভিনদেশি পর মানুষগুলো তার জন্য কতটা ভাবছে, তাকে কতটা আগলে রাখার চেষ্টা করছে। পূর্বাশা মনে মনে খুশি হলো, মুখে বলল, এসবের আর কি দরকার ছিল? চুপ করো তুমি। তুমি যে কেন সবসময় মন মরা হয়ে চুপচাপ বসে থাকো সেটা কি আমরা বুঝি না? আমাদের এতটাই বোকা মনে হয় তোমার? সেনজে থামতে সুজা বলল, ধরে নাও এগুলো আমাদের তরফ থেকে তোমার জন্য উপহার। পূর্বাশার ছলছল নয়নে তাকালো তার ভিনদেশি স্বল্প পরিচিত মানুষগুলোর পানে। ধরা গলায় বলল, ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ দিলে কাজ হবে না। আমাদের এই উপহারের পরিবর্তে আমরা কিছু চাই তোমার থেকে। জেফির কথাই পূর্বাশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার পানে। মৃদু কণ্ঠে শুধালো, কি? আলতো হাসলো সুজা, বলল, তোমার বন্ধুত্ব। সুজার কথার সূত্র ধরেই সেনজেই বলল, সারাদিন রুমের এক কোণে একা একা বসে থাকা যাবে না। আমরা এই 3টা মানুষ যেভাবে হেসে খেলে রুমে থাকি, তোমাকেও সেইভাবে থাকতে হবে। আমরা 3জন যেভাবে একে অপরের সাথে মিশি, তোমাকেও সেভাবে মিশতে হবে। তোমার ওই হাসিহীন বিদঘুটে মুখশ্রীতে বিদায় জানিয়ে আমাদের সাথে প্রাণ খুলে হাসতে হবে। কি দিতে পারবে তো? এতক্ষণ নিজেকে শান্ত রাখলেও এবার আর নিজেকে শান্ত রাখতে পারল না পূর্বাশা। এই মেয়েগুলোর কথা যেন আবেগী হয়ে পড়ল ভীষণ। হুট করে কেঁদে উঠল শব্দ করে। হকচকালো সেনজে, সুজা আর জেফি। মেয়েটা কেঁদে উঠল কেন? তার কি খারাপ কিছু বা তার সামর্থ্যের বাইরে কিছু বলেছে তাকে? অস্থির হলো তিনজনই। ছুটে গিয়ে দাঁড়ালো পূর্বাশার পাশে। অস্থির কণ্ঠে সুজা প্রশ্ন করলো, কি হয়েছে? কাঁদছো কেন? পায়ে ব্যথা করছে কি, নাকি আমাদের কোনো কথায় কষ্ট পেয়েছো?
জেফির প্রশ্নে চোখ তুলে তাদের পানে তাকালো পূর্বাশা, কান্না জড়িত কণ্ঠেই বলল, আসলে তোমাদের কথায় আমি একটু আবেগী হয়ে পড়েছিলাম। এভাবে আমাকে কখনো বলেনি বা আমার জন্য কেউ কোনোদিন কিছু করেনি, তো তাই। পূর্বাশার কথাই খানিকটা অবাক হলো সেনজেই, সুজা আর জেফি। বুঝলো মেয়েটা ঠিক কতটা একাকিত্ব আর কষ্টের মধ্য থেকে দিন যাপন করছিল। তারা তিনজনই হুট করে জড়িয়ে ধরল পূর্বাশাকে, বলল, তাহলে এখন থেকে রোজ কান্না করার অভ্যাস করে নাও, কারণ আমরা রোজই তোমার মন ভালো করার চেষ্টায় নামব। সময় প্রবাহমান, সে বয়ে চলে নিজের গতিতে, থেমে থাকে না কারোর জন্যই। এর মধ্যে কেটে গেছে বেশ অনেকটা দিন। পূর্বাশাদের প্রশিক্ষণ শেষ হয়ে ক্লাস শুরু হওয়ার দিনক্ষণও চলে এসেছে। পূর্বাশার পা এখন একদম ঠিক। এতদিনে তার সাথে জ্যান বা ইয়ানের দেখা হয়নি একবারও। দেখা হবে কিভাবে? সে তো বাহিরে বেরই হয়নি। পায়ের ব্যথা নিয়ে সারাদিন হোস্টেলের রুমে বসেই সময় কাটিয়েছে সে। বিভিন্ন বিউটি প্রোডাক্টে গায়ের রংটাও উজ্জ্বল হয়েছে তার অনেকটা। তাছাড়া আবহাওয়ার একটা ব্যাপার রয়েছে। বাংলাদেশের আবহাওয়া এবং চীনের আবহাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য। এই আবহাওয়ার তারতম্যের জন্যই গায়ের রংটা উজ্জ্বল হয়েছে পূর্বাশার। এছাড়াও আরও কি নাকি তেলেসমতি কাজ কারবার রয়েছে সেনজের, সুজা এবং জেফির। এতদিন প্রশিক্ষণে ব্যস্ত থাকার জন্য নিজেদের কাজ কারবার দেখাতে পারেনি পূর্বাশাকে। তাই আজ তিনজনই লেগে পড়েছে নিজেদের কাজে তাদের প্রথম ক্লাস। দীর্ঘ সময় ধরে সেনজে, সুজা আর জেফি বেশ দৌড়াদৌড়ি করে কি একটা চটচটে আঠার মতো পদার্থ নিয়ে হাজির হলো পূর্বাশার সম্মুখে। তাকে একটা চেয়ারে বসিয়ে সেনজে পা ধরল তার। পরনের পায়জামা পায়ের নিচের অংশ থেকে টেনে তুলতে নিলেই তাকে বাধা দিল পূর্বাশা। সেনজে মানল না তার বাধা। পায়ের নিচের অংশ থেকে পায়জামাটা টেনে হাঁটু অবধি তুলে দিল তার। পূর্বাশা যেন লজ্জায় মরিমরি অবস্থা। বড় হওয়ার পর তার মায়ের সম্মুখেই তো সে কখনো পায়জামা হাঁটু অবধি তোলেনি। আর তো অপরিচিত মেয়েরা। পূর্বাশা আড়ষ্ট হলো, মিনমিনিয়ে কণ্ঠে বলল, যা করার পাজামা না নামিয়ে করা যায় না? সেনজেই উত্তর দিল না কোনো। আলতোভাবে সেই আঠালো পদার্থ লাগালো পূর্বাশার পায়ে। অতঃপর তার উপরে কেমন কাগজ জাতীয় কিছু লাগিয়ে দিল টান। সাথে সাথে গগন বিদারক চিৎকার করে উঠল পূর্বাশা। তার চিৎকারে হক চকিয়ে উঠল সেনজে, সুজা আর জেফিও। আশেপাশের রুম থেকেও দৌড়ে কিছু মেয়েরা। পূর্বাশা উঠে যেতে চাইল চেয়ার থেকে, কিন্তু তাকে থামিয়ে দিল জেফি। অভয় দিয়ে বলল, প্রথমবার তো, তাই একটু ব্যথা পেয়েছ, একটু কষ্ট করে বসো। তোমার ওয়াকিংস করা হয়েছে, এইটা করলেই দেখবে তোমার ত্বক একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। আমার ঝকঝকে তকতকে ত্বক লাগবে না, তবু তুমি আমাকে ছাড়ো, আমি এসব করব না। পূর্বাশার উত্তরের প্রেক্ষিতে সুজা বলল, তুমি বুঝতে পারছো না, জাস্ট একটু তো প্রথম একটু এমন হবে, তারপর ঠিক হয়ে যাবে। সেনজি, তুই তোর কাজ শুরু কর। সুজার অভয় পেয়ে সেনজাই আবার ওই আঠালো পদার্থ পূর্বাশার পায়ে লাগাতে উদ্যত হলো। লাফিয়ে উঠে দাঁড়ালো মেয়েটা, বলল, আমার সুন্দর হওয়ার দরকার নেই, তবু এসব লাগিয়ে আমার জান মেরে ফেলো না। সেনজে, জেফি আর সুজা অনেক বোঝানোর চেষ্টা করলো পূর্বাশাকে, কিন্তু মেয়েটাকে বোঝাতে সক্ষম হলো না কেউ। মেয়েটা শেষ পর্যন্ত ওদের ওয়াক্সিং নামক অত্যাচার থেকে বাঁচতে ওয়াশরুমের দরজা আটকে বসে রইল। হাল ছেড়ে দিল তারা তিনজন। আর ওসব লাগলো না পূর্বাশার হাতে পায়ে। সকালের আলো ফুটেছে, সূর্যটা তার তেজ নিয়ে জ্বলে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। ব্যস্ত শহরটাও ব্যস্ত হয়ে পড়েছে ক্রমশ। রাতের নিস্তব্ধতার পর ওই যে যানবাহনের প্যাপস ধ্বনিতে ভরে উঠেছে আশপাশটা। সেনজে, সুজা আর জেফি আজ সকাল সকালই ঘুম থেকে উঠেছে, আর উঠেই কোমর বেঁধে নেমে পড়েছে পূর্বাশাকে সাজাতে। আজ তাদের প্রথম ক্লাস। এই প্রথম দিন এই মেয়েটাকে যেভাবে হোক সুন্দর দেখানো চাই। প্রথম দিন অন্তত কারোর বাজে কথা শুনে মেয়েটার মনে যেন হীনমন্যতা সৃষ্টি না হয়, সে উদ্যোগেই কোমর বেঁধে নেমেছে তারা। প্রায় ঘণ্টাখানেক সময় লাগিয়ে মেকআপের আবরণে পূর্বাশার মূল চেহারা ঢেকে সুন্দর করে তুলেছে পূর্বাশার মুখশ্রী। সাজিয়ে গুছিয়ে পূর্বাশাকে দেখে যেন অবাক হলো তারা নিজেরাই। এক দৃষ্টিতে হা হয়ে তাকিয়ে রইল তারা পূর্বাশার পানে। পূর্বাশার ভয় হলো, এত সাজিয়েও নিশ্চয় তাকে সুন্দর লাগছে না। লাগবে কিভাবে? যত সাজাক, তাতে কি তার কৃষ্ণ কালো চামড়া ঢেকে ফেলা যাবে? কিংবা তা কুশ্রী কি তার সুশ্রীতে পরিবর্তন করা যাবে? পূর্বাশার চেহারা মলিন হলো। মলিন কণ্ঠে সে বলল, আমাকে সুন্দর লাগবে না, তাই না? আমি জানতাম যতই সাজাও আমাকে সুন্দর লাগবে না।
সেনজেই চমৎকার হাসলো, বলল, কে বলেছে? তোমাকে সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর লাগছে। সুজার জেফিও যোগ দিল তার সাথে, এক যোগে বলল, সত্যি ভীষণ সুন্দর লাগছে। চোখের আড়ালে এই মেয়েটি যে এত রূপসী আমরা তো জানতামই না। সেনজেই আয়না এনে দিল পূর্বাশাকে। আয়নায় নিজের মুখটা দেখলো সে, অবাক হলো পূর্বাশা। আজ আর তাকে কুৎসিত লাগছে না, বেশ সুন্দর দেখাচ্ছে। মনের ভিতর কেমন একটা আত্মবিশ্বাসের জন্ম নিল তার। না, আর কেউ তাকে কুৎসিত কালো বলে অবজ্ঞা করবে না হয়তো। সবাই তাকে আজ সুন্দর বলবে, কেউ কালো ডার্কি বলে তিরস্কার করবে না। বেলা গড়ালো কিছুটা। কলেজের সময় হতেই তার কলেজে পৌঁছালো। কলেজের সম্মুখে সিঁড়ি থেকে উঠতে নিতেই তাকে পিছু ডাকলো কেউ। পূর্বাশা তাকালো, পিছু ফিরে দেখলো তিশাম, জায়ান আর চ্যাং দাঁড়িয়ে রয়েছে। পূর্বাশার কলেজের প্রথম দিন, আর এতদিন দেখা হয়নি পূর্বাশার সাথে, তাই দেখা করতে এসেছিল আজ। কিন্তু এখানে এসে যেন অবাক পড়ে গেল সে। এগিয়ে গিয়ে পূর্বাশার চারিদিক ঘুরে ঘুরে দেখতে শুরু করলো তাকে। বলল, এ কি সত্যি পূর্বা? আমার তো বিশ্বাসই হচ্ছে। তিশামের অবাকতার মধ্যেই ভেসে এলো জায়ানের তীক্ষ্ণ কণ্ঠস্বর। তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, পানিমার, তাহলেই বিশ্বাস হবে। তিশাম ততটা পাত্তা দিল না জায়ানের কথায়। হাসি মুখে সে বলল, তোকে খুব সুন্দর লাগতেছে। চ্যাংও তাল মিলালো তিশামের সাথে, বলল, সত্যি দারুণ লাগছে তোমাকে। পূর্বাশা কিছুটা লজ্জাবোধ করলো নিজের প্রশংসা শুনে। সাথে অন্যরকম এক ভালো লাগে ছেয়ে গেল তার অন্তর। এমনভাবে তার কিংবা তার সৌন্দর্যের প্রশংসা কেউই কখনো করেনি, আজ প্রথম। তবে পূর্বাশার এই আনন্দিত মুহূর্ত বোধহয় সহ্য হলো না জায়ানের। কোথা থেকে বোতলে করে এক বোতল পানি এনে ছুঁড়ে মারল পূর্বাশার মুখে। চমকে উঠল পূর্বাশা, চোখ মুখ খিচে তৎক্ষণাৎ বন্ধ করে নিল সে। পূর্বাশার সাথে চমকালো তার সাথে উপস্থিত সবাই। হুট করে যেন এমন একটা কাজ করে বসবে ভাবতে পারেনি কেউই। তিশাম রেগে মেগে বলতে গেল কিছু, কিন্তু জ্যানের অগ্নি দৃষ্টির সম্মুখে পরাস্ত হলো সে। জ্যান এগিয়ে গেল পূর্বাশার পানে, বলল, মুখে রংচং মেখে নিজের অস্তিত্বকে অস্বীকার করতে চাইছেন, কিন্তু এটা বুঝতে পারছেন না যে আপনার অস্তিত্বই আপনার পরিচয়। কি ভাবছেন সামান্য মেকআপ করেই আপনি সুন্দরী হয়ে গেলেন? হ্যাঁ, এটা ভাবলেন না যে আপনি আপনার সত্তাকে লুকিয়ে ফেললেন মেকআপের আড়ালে? কথাগুলো বলে একটু থামলো জ্যান, আবার বলল, পৃথিবীর বুকে আমরা নানান জাত, নানান পোশাক এবং নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করি। আমরা কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা প্রতিটা মানুষই একটা না একটা ঘাটতি নিয়ে জন্মগ্রহণ করি, তবে আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করি। আমাদের ভিতরকার সেই ঘাটতিকে লোকচক্ষুর অন্তরালে নেওয়ার চেষ্টা করি। কেন করি? অন্যকে খুশি করার জন্য, অন্যের দৃষ্টিতে ভালো থাকার জন্য। কেন? আমাদের জন্ম কি অন্যকে খুশি করার জন্যই হয়েছে? হ্যাঁ, আপনার জন্ম হয়েছে নিজের জন্য, নিজেকে খুশি রাখার জন্য। তো নিজেকেই খুশি রাখুন। অন্যরা কে কি বলল, কে কি করলো, তাতে আপনার কি আসে যায়? অন্য কেউ খেলে কি আপনার পেটের ক্ষুধা মরে যাবে? নাকি আপনি একবেলা না খেয়ে থাকলে অন্য কেউ এসে আপনাকে খাইয়ে দিয়ে যায়? অন্য কারোর জন্য না বেঁচে নিজের জন্য বাঁচুন। নিজের গায়ের রং না লুকিয়ে টেনে হিচড়ে তাকে পৃথিবীর সম্মুখে আনুন। নিজেকে প্রতিষ্ঠিত করুন। দুনিয়ার সম্মুখে প্রমাণ করে দিন আপনার গায়ের রং, উচ্চতা কিংবা শারীরিক কাঠামো আপনার সফলতার পথে বাধা হতে পারেনি। নিজেকে এমন স্থানে নিয়ে যান যেখানে আপনাকে তিরস্কার করা কোনো ব্যক্তি পৌঁছাতে পারবে না। আর উত্তর মুখে নয়, কাজে দিতে শিখুন। নিজের সত্তাকে লুকিয়ে নয়, প্রকাশ্যে টেনে বের করে হাসতে শিখুন। নিজেকে ভালোবাসুন। অন্যেরা কে কি বলল চিন্তা না করে নিজের মতো বাঁচুন। কথাটুকু বলেই হনন করে হেঁটে চলে গেল জ্যান। পিছনে ফেলে গেল কতগুলো অবাক দৃষ্টি। পূর্বাশা অবাক দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে জ্যানের চলে যাওয়ার পানে। চোখ দুটো তার অশ্রুসিক্ত। জ্যানের কথাগুলো যেন হৃদয় ছুঁয়ে গেছে তার। সত্যি তো, নিজের সত্তাকে লুকিয়ে চোরের মতো বাঁচতে চেয়েছিল সে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে অবজ্ঞা করতে চেয়েছিল সে। মানুষ না হয় তিরস্কার করেছে, কিন্তু সেও তো কখনো নিজের সত্তাকে মেনে নিতে পারেনি। নিজের সত্তাকে মেনে একটু ভালো থাকার, নিজেকে তৈরি করার চেষ্টা তো সে করতে পারত, যা সে কখনোই করেনি। উল্টো মানুষের তিরস্কার শুনে নিজেকে, নিজের সত্তাকে অবজ্ঞা করতে শুরু করেছিল সে। নিজেকেই তো সে নিজে ভালোবাসতে পারেনি কখনো, তাহলে অন্য কারোর কাছ থেকে ভালোবাসার আশা করে কিভাবে? সে তো কখনো নিজের হয়নি, তাহলে অন্য কেউ তার হবে কি করে? নিজেকেই তো সে নিজে ভালোবাসতে পারেনি কখনো, তাহলে অন্য কারোর কাছ থেকে ভালোবাসা আশা করে কিভাবে? সে তো কখনো নিজের হয়নি,
তাহলে অন্য কেউ তার হবে কি করে? পূর্বাশা এক দৃষ্টিতে চেয়ে রইল জায়ানের চলে যাওয়ার পানে। সেনজে এসে পাশে দাঁড়ালো তার, মৃদু ধাক্কা দিয়ে বলল, ক্লাস শুরু হয়ে যাবে, চলো তো। পূর্বাশা আর দেরি করলো না বেশি। তিশাম আর চ্যাংয়ের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গেল ওয়াশরুমের দিকে। সেখান থেকে ভালোভাবে মুখটা ধুয়ে রওনা দিল ক্লাসে। মুখ না ধুয়ে আর উপায় আছে কি কোনো? যেভাবে জায়ান পানি মেরেছে তাতে মুখের সৌন্দর্য বৃদ্ধির বদলে খারাপ দেখাচ্ছে বেশি। ক্লাসে ঢুকতেই সেদিনে মেয়েগুলো হাত ইশারা করলো পূর্বাশাকে, হেসে বলল। পূর্বাশা শুনল মেয়েগুলোর কথা। যতটা কষ্ট হওয়ার কথা ছিল তার, কেমন যেন এই মুহূর্তে তার অতটা কষ্ট হলো না। তবে কি জায়ানের কথাগুলোর প্রভাব বিস্তার করেছে তার উপর? হয়তো করেছে। জায়ান তো আর মিথ্যা বলেনি একটা কথাও। জেফি কিছুটা তেতে উঠল মেয়েগুলোর কথায়। সে মেয়েগুলোর দিকে তেড়ে যেতেই তাকে থামিয়ে দিল পূর্বাশা। প্রথম দিন ক্লাসে আর কোনো ঝামেলা না বাড়িয়ে তারা বসলো ক্লাসে। সময় গড়ালো কিছুটা। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে জানান দিল দুপুর হয়েছে। পূর্বাশাদেরও ক্লাস শেষ হলো মাত্রই। ক্লাস শেষ করে 3 বান্ধবীকে নিয়ে সে বেরিয়ে এলো ক্লাসরুম থেকে। কিছুটা পথ দেখেই দেখা পেল ইয়ানের। এই ছেলেটার সাথেও তার দেখা হয় না অনেক দিন, আর দেখা করারও বা প্রয়োজন আছে কি কোনো? ইয়ান পূর্বাশাকে দেখেই দৌড়ে গেল তার কাছে। সামনাসামনি দাঁড়িয়ে হাসি মুখে বলল, কেমন আছেন পূর্বা? নিজের নামের এমন বিকৃত উচ্চারণ শুনে পূর্বাশা বিরক্ত হলো বেশ। তবে মুখে কিছু বলল না সে। সৌজন্যসূচক হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি, আমিও ভালো আছি। আপনার পায়ে ব্যথা কমেছে? পূর্বাশা নিজের পাখানা নাড়িয়ে চাড়িয়ে দেখালো, হেসে বলল, একদম ঠিক হয়ে গেছে। আজ বিকেলে কি ফ্রি আছেন আপনি? ইয়ানের প্রশ্নে স্পষ্ট ইতস্তবোধ। হয়তো একটা মেয়েকে এমনভাবে প্রশ্ন করতেই ইতস্তত লাগছে। লাগাটাও স্বাভাবিক নয় কি? তবে ইয়ানের হঠাৎ এমন প্রশ্নে খানিকটা অবাক হলো পূর্বাশা। এ আবার তার ফ্রি থাকা না থাকা নিয়ে প্রশ্ন করছে কেন? পূর্বাশা কিছুটা অবাক স্বরেই বলল। ইয়ান কিছুটা আমতা আমতা করতে শুরু করলো। আমতা আমতা করে বলল, না মানে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে পাশের পার্কে যেতাম আর কি। আপনি তো নতুন এখানে, চাইলে আপনিও এবং আপনার বান্ধবীরাও আমাদের সাথে যেতে পারেন। পূর্বাশা ইতস্তত শুরু করলো। এভাবে স্বল্প দিনের পরিচয়ে একটা ছেলের সাথে ঘুরতে যাওয়া মোটেও যুক্তিযুক্ত নয়। আর তাছাড়া পূর্বাশা নিজেও অপরিচিত, স্বল্প পরিচিত কিংবা বেশি মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই সে ইয়ানের এই প্রস্তাবে সরাসরি না বলে দিতে চাইল। কিন্তু সে মুখ খোলার আগেই তার পাশ থেকে সুজা উঠে বলল। সেনজে আর জেফিও সায় দিল সুজার কথায়। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ইয়ানদের সাথে যেতে তারা কতটা ইচ্ছুক। পূর্বাশা আর কিছু বলতে পারল না তাদের। অগত্যা ইয়ানদের সাথে ঘুরতে যেতে রাজি হলো পূর্বাশা নিজেও। দুপুর গড়িয়ে বিকেলে দেখা মিলেছে। সূর্যটাও ঢলে পড়েছে আকাশের এক কোণে। ইয়ান আর তার কিছু বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে পূর্বাশাদের হোস্টেলের সম্মুখে। অপেক্ষা করছে তারা কখন বের হবে। মিনিট 10 পরই পূর্বাশা, সেনজে, সুজা আর জেফি বেরিয়ে এলো বাইরে। সবার অতি আধুনিক পোশাকের মধ্যেও বরাবরের মতো পূর্বাশা একটা নীলরঙা 3 পিস শরীরে জড়ালো। আজ এতদিন হলো চীনে এসো মেয়েটা নিজেকে এই আধুনিকতার মাঝে বিলিয়ে দিতে পারল না একটুও। ইয়ান সকলের মধ্যেই তার পানে তাকিয়ে মুগ্ধ হলো। বলল, বাহ, আপনাকে এই পোশাকে বেশ সুন্দর লাগছে। পূর্বাশা একটু লজ্জা পেল। যা তার সাথে কখনো ঘটেনি আজ ঘটেছে। সকাল থেকে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছে। কিছুটা লাজুক স্বরে সে বলল, ধন্যবাদ। পূর্বাশা আর ইয়ানদের কথোপকথনের মধ্যেই ইয়ানের একজন বন্ধু তাড়া দিল তাদের, বলল, বন্ধু ধন্যবাদ পরে দেওয়া নেওয়া হবে, আগে চলো সবাই, দেরি হয়ে যাচ্ছে তো। আর দেরি করলো না কেউ। সকলে মিলে হাঁটা শুরু করলো বাইরের দিকে। কলেজের গেটের সম্মুখে এসে দেখা মিলল তিশাম, জায়ান আর চ্যাংয়ের। পূর্বাশাকে দেখেই তিশাম এগিয়ে গেল তাদের দিকে, বলল, কোথায় যাচ্ছিস? এই তো বেরিয়েছিলাম একটু। তাদের কথার মধ্যেই সুজা উঠে বলল, এই তো পাশের পার্কে যাচ্ছি আমরা। জায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সেই তীক্ষ্ণতা ক্রোধের রূপ নিল ইয়ানের মুখশ্রী অবলোকন করে। পূর্বাশাকে উদ্দেশ্য করে ঠ্যাস মেরে তিশামকে সে বলল, বাহ, তোর বোনের তো দেখি আজকাল ভালোই বন্ধু বান্ধব জুটেছে। মেয়ে আবার সাথে একজাক ছেলেরাও। সেদিন কিছু না বলে ছেড়ে দিলেও আজ চুপ রইল না ইয়ান। জায়ানের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, হয়েছে তো। জায়ান শকুনের ন্যায় তাকালো ইয়ানের পানে, দাঁতে দাঁত চেপে পড়ল, তো ত্রিশাম, আমরাও চল এদের সাথে পাশের পার্কে ঘুরে আসি একটু। জায়ানের কথায় কিছুটা অবাক হলো তিশাম। বিকেলে তারা একটু বাইরে বেরিয়েছিল ঘুরতে।
সেখানে গিয়ে একটা মিনিটও তাদের শান্তিতে থাকতে দেয়নি জ্যান। তার নাকি কি প্রজেক্টের কাজ বাকি আছে বলে বলে মুখে ফেনা তুলে ফেলছিল। এখন কিনা সেই বান্দা বলছে পার্কে যাবে। তিশাম কিছুটা অবাক স্বরেই বলল। এখন পার্কে যাবি তুই? জ্যান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশামের পানে, দাঁতে দাঁত চেপে পড়ল। সন্দেহ আছে কোনো? জ্যানের তীক্ষ্ণ দৃষ্টির পানে তাকিয়ে কিছুটা চুপসে গেল তিশাম মিনমিনিয়ে কণ্ঠে পড়ল। চল তাহলে। এদেরই বোধহয় অভাব ছিল। জ্যানকে দেখেই কোথাও যাওয়ার ইচ্ছে যেন মরে গেল পূর্বাশার। আজ সকালে যত ভালোভাবে কথা বলুক না কেন, তাকে অপমান করতে তো কখনো ছাড়ে না। ওখানে গিয়ে সকলের সম্মুখে কি অপমান করবে জানা নেই। তবে এতজন মানুষের মধ্যে আমি যাব না কথাটা বলতে পারল না পূর্বাশা। সকলের সাথে, বিশেষ করে ওই জ্যান নামক নাকুচু ছেলের সাথে যেতে হলো তাকে। হাঁটতে হাঁটতে পূর্বাশার মুখ মলিন দেখে ভুরু কুচকালো ইয়ান। মৃদু স্বরে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মন খারাপ বা শরীর খারাপ লাগছে? পূর্বাশা ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো, বলল, না, আমি ঠিক আছি। সত্যি ঠিক আছেন? একদম। কথাটা বলেই আর একটু হাসলো পূর্বাশা। জ্যানের দৃষ্টি তীক্ষ্ণ হলো আরো। এত হাসাহাসি কিসে তার এই ছেলেটার সাথে? কই, যখন তাদের সামনে আসে তখন তো হাসে না। তখন মনে হয় কেউ জোর করে একে করলার জুস খাইয়ে দিচ্ছে। আর এখন যেন হাসির ফোয়ারা ছুটছে। ইয়ানের দিকে খেয়াল করে হাঁটতে হাঁটতেই হঠাৎ ছোট একটা ইটের টুকরোতে পা বাঁধলো পূর্বাশার। পড়ে যেতে নিল সে। অমনি ইয়ান তাকে ধরে ফেলো, এক প্রকার জড়িয়ে ফেলো নিজের বাহুর ডোরে। প্রায় সাথে সাথেই পূর্বাশা ছিটকে দূরে সরে গেল। অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। আশঙ্কিক এমন একটা পরিস্থিতিতে পড়বে সে বুঝতে পারেনি। হয়তো ইয়ানও বুঝতে পারেনি। ছেলেটা তো তাকে সাহায্যই করতে ধরেছিল। তাছাড়া সে বাঙালি বলেই হয়তো বিষয়টা নিয়ে একটু বেশি অপ্রস্তুত হয়েছে। আশেপাশে উপস্থিত কারোর মধ্যে বিষয়টা নিয়ে তেমন সাড়া পেল না। সবাই স্বাভাবিকভাবেই তাকে শুধালো, ঠিক আছে তুমি? পূর্বাশা অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, বলল, হ্যাঁ, ঠিক আছি। সবাই স্বাভাবিকভাবে বিষয়টা নিল। জায়ান বোধহয় স্বাভাবিকভাবে নিতে পারল না গোটা বিষয়টা। থমথমে কণ্ঠে সে তিশামকে বলল, তোর বোনের কি যেখানে সেখানে হুটহাট করে পড়ে যাওয়ার অভ্যাস আছে? হ্যাঁ, নাকি ছেলে দেখলে তাদের গায়ের ওপর ঢলে পড়তে এমন অভ্যাসের উদয় ঘটে? পূর্বাশার মুখটা থমথমে আকার ধারণ করলো। ছেলে দেখলে সে গায়ের উপর ঢলে পড়ে? লজ্জে অপমানে যেন আড়ষ্ট হলো পূর্বাশা। এত বাজেভাবে তাকে অপমানটা কি প্রাপ্য ছিল তার? পূর্বাশা দুই ঠোঁট ফাঁক করলো, বলতে চাইলো কিন্তু কিছু বলতে পারলো না। তার আগেই তার হয়ে মুখ খুলল তিশাম। বেশ তীক্ষ্ণ কণ্ঠেই বলল, একদম বাজে কথা বলবি না জায়ান। তোকে আমি আগেই বলেছি, আমার বোনকে নিয়ে সমস্যা থাকলে আমার বোনের থেকে দূরে থাকবি। এরপর এসেছিস কেন আমার বোনের সাথে? এবারে চুপ থাকলো না ইয়ানো। পূর্বাশার পক্ষে গর্জে উঠল সে, বলল, মুখ সামলে কথা বলবেন। সেদিন থেকে আপনার অনেক কথা শুনে যাচ্ছি। সব সময় মেয়েটাকে অপমান করা ছাড়া আর তো কোনো কাজ নেই আপনার। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করবেন, নয়তো বিষয়টা ভালো হবে না খুব। ইয়ানের কথাই ফুঁসে উঠল জায়ানো। ফর্সা চেহারাটা যেন রক্তিম বর্ণ ধারণ করেছে তার স্বল্প সময়েই। চোখ দুটোও লাল। বেশ ক্রোধিত কণ্ঠে সে বলল, কি করবি তুই? মানুষ তার নিজের সীমা ভুলে গেলে যা করা উচিত তাই করব আমি। জায়ানের রাগ যেন বাড়ল আরো। ক্রোধিত ভঙ্গিতে ইয়ানের সম্মুখে গিয়ে দাঁড়ালো সে। দাঁতে দাঁত চিপে পড়ল, বাহ, দরদ দেখছি উতলিয়ে উঠছে। তা এই দুদিনে ওই বাঙালি মেয়েটার প্রতি দরদ উতলানোর কারণটা কি? হ্যাঁ, নাকি এই দরদ দেখিয়ে মেয়েটাকে ফুসলানোর চেষ্টায় নেমেছিস? কোনটা? গর্জে উঠল ইয়ান। গলা চেপে ধরল জায়ানের। হিসিয়ে বলল, নিজের আওতার মধ্যে থাকো। অনেক সহ্য করেছি তোকে। কে তুই? আর ওই মেয়েটাকে কিংবা ওই মেয়েটাকে নিয়ে এত কথা বলার অধিকার কে দিয়েছে তোকে? যেন নিজের ক্রোধকে কাবু করতে ব্যর্থ। অবশ্য নিজের ক্রোধকে কাবু করতে সে বরাবরই ব্যর্থ। নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে সর্বক্ষণ। নিজের হাত বাড়িয়ে সেও ধরল ইয়ানের কলারটা। হিসিয়ে পড়ল, তুই কে? তুই কি হস পূর্বাশার? সেদিন থেকে দেখছি ওর পিছনেই লেগেই আছিস। কেন? কিসের জন্য? পরিস্থিতি খারাপ হচ্ছে ধীরে ধীরে। এদের এই মুহূর্তে না থামালে সমস্যা হয়ে যাবে বেশ। রাস্তাঘাটে এভাবে মারামারি নিশ্চয়ই শোভা পায় না। তাছাড়া আশেপাশে রাস্তাঘাটে পুলিশ টহল থাকে সর্বদা। কারণ নজরে পড়লে মামলা খেয়ে যেতে হবে সবার। চ্যাং আর তিশাম এগিয়ে গিয়ে ধরল চ্যানকে, আর ইয়ানের বন্ধুরা এসে ধরল ইয়ানকে। দুজনকে তারা দুজন টেনে নিয়ে গেল দুই দিকে। তবুও যেন থামানো যাচ্ছে না দুইজনকে। সাপের মতো ফোঁস করছে দুদিকে দুইজন।
ছাড়া পেলেই যেন একে অপরের উপর হামলে পড়বে আবারও। এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারলো না পূর্বাশা। এতক্ষণ পর শান্ত মেয়েটাও মুখ খুলল, গলা উঁচিয়ে অনুনয়ের সুরে বলল, আপনারা থামুন এবার, প্লিজ থামুন। একটা সামান্য বিষয় নিয়ে আমার আর এসব ভালো লাগছে না। জায়ানের ক্রোধ বাড়ল, ক্রোধে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল সে। এতক্ষণ তাকে যে এই ছেলেটা কথা শোনাচ্ছিল তখন তো মুখ খোলেনি পূর্বাশা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে শুধু। যেই মাত্র সে এই ছেলেটার বিরুদ্ধে কিছু বললো বা করলো অমনি আলগা পিড়ি জেগে উঠল ওর। কি সুন্দর তাকে বাঁচানোর জন্য নিজের বন্ধ মুখ খুলো। তীব্র ক্রোধে ফুঁসে উঠল জ্যান, দাঁতে দাঁত চিপে পড়ল। ভালো লাগছে না, নাকি এই ছেলেটার জন্য হৃদয়ে পেয়ে মুতলে উঠেছে? কোনটা? ওকে কিছু বললে আপনার গায়ে ফোসকা পড়ছে নাকি? চিনে আসতে পারলেন না, দুদিনের মধ্যে নিজের জালে ছেলেদেরও মতোয়ারা করে ফেলেছেন। হ্যাঁ বলি, চরিত্রের দোষটা কি বাংলাদেশে থেকেই ছিল, নাকি এদেশে এসে সুন্দর সুন্দর ছেলে দেখে হয়েছে? কোনটা? পূর্বাশে এবার আর সহ্য করতে পারল না। এই ছেলেটা এদেশে আসার পর থেকেই তাকে শুধু অপমানই করে যাচ্ছে একের পর এক। এখন তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলছে। এই প্রথম নিজের সপক্ষে প্রতিবাদ করলো পূর্বাশা, রুখে দাঁড়ালো জ্যানের বিরুদ্ধে, শক্ত কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না। অনেক বলেছেন আপনি, আর অনেক সহ্য করেছি আমি, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলার কোনো অধিকার আপনাকে দেইনি। সুতরাং নিজের সীমার মধ্যে থাকুন মিস্টার জায়ান। ছিটা মেরে জায়ান নিজেকে ছাড়িয়ে নিল তিশামার চ্যাংয়ের বন্ধন থেকে, এগিয়ে গেল পূর্বাশার পানে, ক্রোধিত কণ্ঠে বলল, তোমাকে অধিকার দেইনি তো কাকে দিয়েছি? ওই ছেলেটাকে। আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্যকে সাবধান করতে আসবেন। পূর্বাশা ফুঁসে উঠল আরও। এই প্রথম বোধহয় এতটা রেগেছে মেয়েটা, আর নিজের সপক্ষে কাউকে উত্তর দিচ্ছে সে। নয়তো বরাবরই সবার তিরস্কার শুনে মাথা নিচু করে চলে যাওয়াটাই তো তার অভ্যাসে পরিণত হয়েছিল। তবে আজ কেন অভ্যাসের বিপরীতধর্মী হয়ে উঠল সে জানা নেই। তবে জ্যানের প্রতিটি কথার জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েছে সে। তীব্র ক্রোধ নিয়ে জ্যানের দিকে দু কদম এগিয়ে গেল পূর্বাশা, পা উঁচু করে ধরল জ্যানের শার্টের কলার, অতঃপর দাঁতে দাঁত চেপে পড়ল, আমার চরিত্রের সমস্যা তো আমার থেকে দূরে থাকতে পারেন। এসে থেকেই তো একদিনও আপনার সম্মুখে আমি যাইনি, বরং আপনি বারবার এসেছেন আমার কাছে, আবার অপমান করেছেন। আগে নিজের নোংরা মানসিকতা পরিবর্তন করুন, তারপর আসবেন আমার চরিত্র ঠিক করতে। জ্যান ঝাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে নিল পূর্বাশার হাত থেকে, দাঁতে দাঁত চেপে পড়ল, হাউ ডিয়ার ইউ! তোর সাহস কি করে হলো আমার কলার ধরার, ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করার? আমার হাত নোংরা নাকি আপনার মন নোংরা? নিজের মনটা আগে শুদ্ধ করুন, দেখবেন পৃথিবীর সবকিছু শুদ্ধ হয়ে যাবে। একদম বড় বড় কথা বলবি না আমার সাথে। তোর মতো বাজারি মেয়েদের আমার ভালোভাবে চেনা আছে, সব সময় শুধু লেগে থাকা, আর নিজের ওই নোংরা ছোঁয়ায় ছেলেদের ভোলাতে চাস। কথাটা বলে জ্যান তাকালো ইয়ানের পানে, দাঁতে দাঁত চেপে পড়ল, ওই তো একটা জুটিয়েছিস তোর ধা ছেড়ে, তাতে হয়নি তোর, এখন আবার আমাকে ছোঁয়ার চেষ্টা করছিস। আপনাকে ছুতে আমার বইয়ে গেছে। আপনার মতো নোংরা মন মানসিকতার পুরুষকে ছোঁয়ার মতো রুচি পূর্বাশার নেই। আমি দেখতে কুৎসিত হতে পারি, কিন্তু আমার মনটা আপনাদের মতো কুৎসিত নয়। একটু থামলো পূর্বাশা, আবার বলল, আচ্ছা, আমাকে নিয়ে আপনার সমস্যাটা কোথায়? কি করেছি আমি আপনার? এখানে আসার পর থেকে দেখছি আমাকে অপমান করা ছাড়া আপনার পেটের ভাত হজম হচ্ছে না। আপনার সাথে আমার শত্রুতাটা কিসের? দাঁতে দাঁত চেপলো জায়ান, রুক্ষ কণ্ঠে বলল, শুনতে চাস তোকে নিয়ে আমার সমস্যা কি? ওকে ফাইন, তোকে নিয়ে আমার সবচেয়ে বড় সমস্যা হলো তুই বাঙালি। আই হেট ইউ অ্যান্ড আই হেট বাঙালি পিপল। বুঝেছিস তুই? আমি তোকে এবং তোর ওই বাঙালি জাতিকে ঘৃণা করি। বাঙালিরা ধোঁকাবাজ, প্রতারক হয়, যেমন এক ধোঁকাবাজ পুরুষ ঠকিয়েছিল আমার। এইটুকু বলেই থেমে যায় জ্যান। মুহূর্তেই কেমন যেন দুর্বল হয়ে পড়ল ছেলেটা, কারোর দিকে না থেকে হুট করে হনহন করে চলে গেল সকলের সামনে থেকে। জ্যান চলে যেতেই কান্নায় ভেঙে পড়ল পূর্বাশা। এতক্ষণ জ্যানের সম্মুখে সাহস করে শক্তি সঞ্চয় করে কথা বলেও ভিতরে ভিতরে জ্যানের কথাগুলো তাকে ভেঙে দিচ্ছিল খুব বাজেভাবে। হ্যাঁ, ছোটবেলা থেকে সে মানুষের অপমান, লাঞ্ছনা আর তিরস্কার পেয়ে বড় হয়েছে, কিন্তু এতটা কষ্ট হয়নি তার কখনো। তার চেহারা নিয়ে মানুষ হাজার কটূক্তি করলেও তার চরিত্র নিয়ে এতটা বাজেভাবে কেউ বলেনি কখনো। এতগুলো মানুষের সম্মুখে এভাবে তাকে অপমান না করলেও তো পারতো ওই মানুষটা। সে কি করেছে? তার তো কোনো দোষ ছিল না এখানে। সে পড়ে যেতে নিয়েছিল, তখন ইহান ছেলেটা এসে ধরেছে তাকে।
সে তো বলেনি ইয়ানকে ধরতে। আচ্ছা, সে কি এতটাই খারাপ যতটা জায়ান বলে গেল? কান্নার বেগ বেড়ে গেল পূর্বাশার। সকলে মিলে সান্ত্বনা দিচ্ছে তাকে। তিশামও জায়ানের ব্যবহারে আজ প্রচণ্ড হতবাক হয়েছে। সে জানে তিশাম বদমেজাজি ধরনের, তাই বলে শুধু শুধু এতটা রিয়াক্ট করতে দেখেনি তাকে কখনো। আজ কি একটু বেশি করে ফেললো না জায়ান? হ্যাঁ, জায়ান তার বন্ধু, তাই বলে তাকে নিজের বোনকে অপমান করার কিংবা বোনের চরিত্র নিয়ে কথা বলার অধিকার তো সে দেয়নি। জায়ানের ওপর তীব্র ক্ষোভে ফেটে পড়ল যেন সেও। রাত বেড়েছে, চারিদিকে ছেয়ে গেছে গাঢ় অন্ধকারে। ব্যস্ত শহরটাও যেন নিস্তব্ধ হয়ে পড়েছে অনেকটা। হয়তো ঘুমিয়েছে সবাই, শুধু ঘুম নেই জায়ানের দুই চোখে। অন্ধকার কক্ষে মাথা নিচু করে বসে রয়েছে সে। মুখশ্রীতেই স্পষ্ট মলিনতা তার। তখনকার ঝামেলার পর আর হোস্টেলে ফেরেনি সে, নিজ ফ্ল্যাটে এসেছে। কলেজের কাছাকাছি তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে, তবে কোনো এক অজানা কারণে সে নিজের ফ্ল্যাটে থাকে না। এত বিশাল ফ্ল্যাট রেখে পড়ে থাকে ওই হোস্টেলের ছোট্ট চিটটা দখল করে। তখন পূর্বাশাকে ওই বাজে বাজে কথাগুলো শুনিয়ে যেন তীব্র অপরাধবোধ আষ্টে পৃষ্ঠে ধরেছে তাকে। আজ বোধহয় একটু বেশি করে ফেলো সে। মেয়েটাকে ওভাবে অতটা বলাও ঠিক হয়নি তার, কিন্তু কি করবে সে? তারও বা কি করার আছে? না পারছে সে মেয়েটার দিকে এগুতে, না পারছে পিছিয়ে আসতে, আর না পারছে অন্য কারোর সাথে সহ্য করতে। সেই প্রথম দিন থেকে ওই মেয়েটার প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে তার। কি আছে ওই কৃষ্ণ বর্ণের কুৎসিত ছোটখাটো মেয়েটার মধ্যে, যা অন্য কোনো মেয়ের মধ্যে নেই? কলেজের সুদর্শন পুরুষ হিসাবে বেশ সুখ্যাতি আছে তার। কত মেয়ে এই পর্যন্ত তাকে নিজেদের মায়াজালে আবদ্ধ করার জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু কখনো কোনো নারীর প্রতি সে এতটা আকর্ষণ অনুভব করেনি যতটা করেছে এই বাঙালি মেয়েটার প্রতি। কেন কেন এমন হচ্ছে? বাঙালি এই শব্দটাকেই তো সে ঘৃণা করে ছোটবেলা থেকে। বাঙালি এই শব্দটার সাথে তার রক্ত, তার অস্তিত্ব মিশে রয়েছে অতপ্রত্যভাবে। তবু এই শব্দটার প্রতি তার আকাশসম ঘৃণা। আর সেই কিনা জীবনের এইক্ষণে এসে বাঙালি এক মেয়ের প্রতি নিজের আকর্ষণ অনুভব করছে। তবে কি সেও বহু বছর আগে সংঘটিত হওয়া সেই ভুলটার পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে আবার? না, সেই ভুল সে করতে পারে না। সবটা জেনে শুনে একই আগুনে এসে ঝাঁপ দিতে পারে না, কিছুতেই না। উঠে দাঁড়ালো জায়ান। ওই মেয়েটার সাথে হয়তো তার দূরত্ব বজায় রাখাই উত্তম। রাতের আধার কেটে ভোরের দেখা মিলেছে। সূর্যটাও আজ বেশ উজ্জ্বলভাবেই জায়গা করে নিয়েছে আকাশের এক কোণে। সারা রাত নিজের ফ্ল্যাটে কাটিয়ে মাত্র সে কলেজে ফিরেছে। কলেজ গেটে দেখে ঢুকতে নিতেই তার দৃষ্টি আটকলো গেটের অন্য পাশে ছোট একটা দোকানে। পূর্বাশা খাবার কিনছে। সারা রাত যার থেকে দূরত্ব বজায় রাখবে বলে জিকির পড়েছে। সকালে উঠেই সে এসে সামনে হাজির। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেল জায়ান। কিন্তু মেয়েটা এত সকালে এখানে কেন খাবার কিনছে? কলেজ থেকে তো সকালে খাবার দেওয়া হয়, তাহলে এখানে এসে খাবার কেনার মানে কি? জায়ান গেটের কাছেই ঠায় দাঁড়িয়ে রইল। দৃষ্টি তীক্ষ্ণ হলো তার। দোকানের সাথে কেমন দাঁত কেলিয়ে কথা বলছে মেয়েটা। দোকানের সাথে এত হাসাহাসি কিসের এই মেয়ের? জায়ানের ভাবনার মধ্যেই দোকান থেকে খাবার নিয়ে গেটের দিকে এলো পূর্বাশা। যেন নড়ল না, তীক্ষ্ণ দৃষ্টিতেই তাকিয়ে রইল পূর্বাশার পানে। হয়তো ভেবেছিল মেয়েটা এসে তার সাথেও একটু কথা বলবে, কিন্তু না। পূর্বাশা আজ তাকে পাত্তাই দিল না একদম। ফিরেও তাকালো না একবার। অপরিচিত মানুষের মতো পাশ কাটিয়ে চলে গেল। জায়ানের চক্ষুদয় ছোট ছোট হয়ে এলো। তাকে এড়িয়ে চলে গেল মেয়েটা। তাকে এত বড় সাহস মেয়েটার! পরক্ষণেই জায়ানের মনে পড়লো সে তো এই মেয়েটার থেকে দূরত্ব বজায় রেখে চলতে চায়। কাল রাতেই না পণ করলো। এখন যদি এই মেয়েটাও তাকে এড়িয়ে চলে, তাহলে তো তার আরো ভালো হওয়ার কথা। তাহলে সে কেন রেগে যাচ্ছে? জানার ধারণা ওখানে সোজা চলে এলো হোস্টেলের নিজ কক্ষে। তার হোস্টেল কক্ষে দরজা আটকানো এখনো। হয়তো তিশাম আর চ্যাং ঘুমাচ্ছে এখনো। জায়ান হাত উঁচিয়ে দরজা ধাক্কা দিল, খুলল না কেউই। এবার আরো একটু জোরে ধাক্কা দিল। মিনিট খানেক যেতেই খুলে গেল দরজাটা। দরজার সম্মুখে দৃশ্যমান হলো তিশামের ঘুম জড়ানো মুখশ্রী। জায়ান অবাক হলো খানিকটা। এত তাড়াতাড়ি তো তিশাম ঘুম থেকে ওঠে না। আজ উঠল যে? জায়ান কিছুটা অবাক সুরেই শুধালো। বাহ, আজ তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিস যে, কোনো কাজ আছে নাকি? তিশাম উত্তর দিল না কোনো। দরজার কাছ থেকে সরে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সে। ঠাস করে একটা শব্দ করে আটকে দিল ওয়াশরুমের দরজাটা। তিশামের ওয়াশরুমের দরজা আটকানোর শব্দে ঘুম থেকে লাফতে উঠে বসলো চ্যাং। হঠাৎ ঘুম ভেঙে যেন মস্তিষ্ক ফাঁকা হয়ে পড়েছে তার। কিছুটা চিল্লিয়ে সে বলল,
কে কে? তপ্ত নিঃশ্বাস ফেল জায়ান। কালকে পূর্বাসের সাথে করা ব্যবহারে যে তিশাম রেগে আছে বেশ ভালো বুঝতে পারছে সে। একটু বেশি করে ফেলেছিল কালকে। অতটা রিয়াক্ট না করলেও বোধহয় চলতো। মনে মনে তীব্র অপরাধ বোধে জর্জরিত হলেও মুখে সে স্বীকার করতে অনিচ্ছুক জায়ান। কারোর কাছে ক্ষমা চাইতে যে তার কঠিন ইগোতে লাগবে, তাই এই মুহূর্তে চুপ রইল সে। নিজের অন্যায় জানার পরও কারোর সম্মুখে স্বীকার করল না তা। সময়ের প্রবহমান গতিতে বয়ে গেছে কিছুটা সময়, কেটে গেছে প্রায় সপ্তাহখানেক। ভালো শীত পড়তে শুরু করেছে চীনের প্রকৃতিতে। ঘন কুয়াশার আবরণে যেন ছেয়ে গেছে চারিদিকটা। আবার মাঝে মাঝে সূর্যের দেখা মেলে। হয়তো কয়েকদিনের তুষারে বর্ষণও শুরু হয়ে যাবে। পূর্বাশা অধীর আগ্রহে অপেক্ষা করছে তুষার বর্ষণের। বাংলাদেশে সাধারণত তুষারপাত দেখা যায় না, তাই প্রথমবারের মতো তুষারপাত দেখার জন্য মেয়েটার ভিতরে যেন একটু বেশি উত্তেজনা কাজ করছে। সর্বক্ষণ যেন জানালার বাইরে তুষার দেখার জন্য মুখিয়ে থাকে সে। এ কয়েকদিনে অবশ্য পূর্বাশার সাথে তেমন একটা দেখা হয়নি জায়ানের। দেখা হয়নি বলে ভুল হবে, পূর্বাশা দেখা দেয়নি তাকে। যে পথে দেখেছে জায়ান দাঁড়িয়ে আছে সে পথে আর সে যায়নি। যে স্থানে দেখেছে জায়ান আছে সেই স্থান এড়িয়ে চলেছে মেয়েটা। এদিকে টানা এক সপ্তাহ পূর্বাশাকে না দেখে জায়ানের অবস্থাও নাজুক হয়ে পড়েছে। হৃদয়ে উথাল পাথাল ঝড় উঠেছে যেন তার। এই কয়দিনেই যেন মনে হচ্ছে কত শত বছর সে দেখে না পূর্বাশাকে। মেয়েটার মধ্যে কি আছে জানা নেই তার। সে শুধু জানে পূর্বাশা নামক মেয়েটাকে না দেখে সে থাকতে পারছে না আর। মেয়েটিকে ছাড়া তার ভালো লাগছে না, শান্তি পাচ্ছে না কোথাও। মনে একটু শান্তির জন্য হলেও পূর্বাশাকে একটা পলক দেখার তাই তার। জানের মস্তিষ্ক তাকে বারবার সাবধান করছে পূর্বাশা থেকে, বলছে তুই দূরে থাক পূর্বাশার থেকে। বহু বছর আগে সেই ভুলের পুনরাবৃত্তি করিস না তুই। কিন্তু মন মানতে চাইছে না কোনোভাবে। সে পূর্বাশাকে চাইছে, ভীষণভাবে চাইছে। পূর্বাশাহীনা জায়ানের হৃদয়টা হাহাকার জুড়েছে যেন। ভালো হোক খারাপ হোক, অন্তত 2-4টা কটুক বাক্য শোনাতে হলেও তার পূর্বাশাকে চাই। তিশামটাও সেদিনের পর আর কথা বলেনি তার সাথে। যদিও দুজনের কাজকর্ম থাকা খাওয়া সব আগের মতোই আছে, শুধু দুজন দুজনের সাথে কথাটাই বন্ধ করেছে। যেন নিজে থেকে আর কথা বলেনি। সেও ইগো দেখে কথা না বলেই থেকেছে। কিন্তু এখন আর যে পারছে না সে। মন আর মস্তিষ্কের যুদ্ধে জিতে গেল মন। জ্যানের পালনা পূর্বাশাকে না দেখে তার থেকে দূরে থাকতে। তাই নিজের ক্লাস রেখে জ্যান গিয়ে দাঁড়ালো পূর্বাশার ক্লাসের সম্মুখে। যদি একটাবার দেখা পাওয়া যায় মেয়েটার। খানিকটা সময় করালো। পূর্বাশা প্রতিদিনের মতো যথা সময়ে বের হলো ক্লাস থেকে। ক্লাসরুমের দরজার কাছে আসতে সে দেখা পেল জ্যানের। হৃদয় ভারী হলো পূর্বাশার। মনে পড়ল সেদিনের ঘটনাগুলো। সেদিন জ্যানের বলা প্রতিটা তিক্ত বাক্য, তার চরিত্র নিয়ে বলা কথাগুলো। পূর্বাশা উল্টো ঘুলো, কিন্তু তাতে লাভ হলো না কোনো। এই 3 তলা থেকে নিচে নামার ওই একটা পথই খোলা রয়েছে তার জন্য। ফস করে একটা নিঃশ্বাস ছাড়ল পূর্বাশা। জ্যানের সম্মুখ থেকেই যাবে সে, তাতে যা হওয়ার হোক। সোজা সম্মুখের দিকে দৃষ্টি হাঁটা ধরল পূর্বাশা। মেয়েটাকে আসতে দেখেই একটু নড়ে চড়ে দাঁড়ালো জ্যান, কিন্তু পূর্বাশাকে পাত্তা দিতে দেখা গেল না তাকে। এমনকি তার দিকে একবারও তাকালো না, উল্টো তার পাশ কাটিয়ে চলে গেল। হৃদয়ে যেন ঝড় বালো জ্যানের, কপালে ভাঁজ পড়ল গুটি কয়েক। মেয়েটা কি তাকে এড়িয়ে গেল? এত বড় সাহস এই মেয়ের! হাত উঠালো জ্যান, ভাবলো পিছন থেকে ডাক দিবে পূর্বাশাকে। কিন্তু নিজের ইগোর কাছে হেরে গিয়ে আর পিছু ডাকলো না মেয়েটিকে। সর্বদা চলমান সময়ের কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে দুপুরের সময় হয়ে এসেছে। আকাশে অবস্থানরত সূর্যটাও নাচতে নাচতে চলে এসেছে মাথার উপরে। দুপুরের খাওয়ার সময় হয়েছে। সবাই ভিড় জমিয়েছে ক্যান্টিনে। জ্যান, চ্যাং আর তিশাম খাবার নিয়ে বসেছে এক টেবিলে। চ্যাং আর তিশাম খাওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে। শুধু খাবারের দিকে মনোযোগ নেই জ্যানের। সে ঘাড় ঘুরিয়ে শুধু এদিক ওদিক দেখছে। ক্যান্টিনের আনাচে কানাচে কোথাও দেখা নেই পূর্বাশার। তবে কি এখনো আসেনি মেয়েটা? কারোর কাছে যে জিজ্ঞেস করবে তাও পারছে না। জ্যানকে খেতে না দেখে তার পানে ভুরু কুচকালো চ্যাং, বলো, খাবার সামনে রেখে এদিক ওদিক ঝাঁক মারছিস কেন? সমস্যা কি? জ্যান যেন বিরক্ত হলো চ্যাংয়ের কথায়। ক্যান্টিনে ঢোকার দরজাটার পানে দৃষ্টি জারি রেখে সে বলল, তোরা খা, আমার খাওয়ার সময় হলে আমি খাবো। চ্যাং আর কথা পারলো না, নিজের খাওয়াই মনোযোগ দিল সে। জ্যান তাকিয়ে রইল দরজার পানে। কিঞ্চিত সময় পরই ক্যান্টিনের দরজা গলিয়ে ভিতরে প্রবেশ করলো পূর্বাশা, সেনজে, সুজা আর জেফি। এবার যেন স্বস্তি পেল জ্যান। যাক, মেয়েটা এসেছে অবশেষে। একটু নড়ে চড়ে বসলো সে। ভাবলো তিশাম হয়তো তাদের কাছে ডাকবে পূর্বাশাকে,
কিন্তু সে ডাকলো না। নিরাশ হলো জ্যান। হয়তো সেদিনের ঝামেলার রেশ ধরেই তাদের কাছে আজ পূর্বাশাকে ডাকলো না তিশাম। তপ্ত নিঃশ্বাস ফেল জ্যান। যাক, না ডাকুক, অন্তত মেয়েটা তার আশেপাশে তো আছে। সে তাকালেই মেয়েটাকে অন্তত চোখে দেখা হলেও দেখতে তো পারবে, সেই অনেক। কিন্তু সেই অনেকটা বোধহয় আর কপালে সইল না জ্যানের। তার এই প্রশান্তির মধ্যেই আগুন লাগাতে ক্যান্টিনে উপস্থিত হলো ইয়ান। পূর্বাশাকে দেখেই তার দিকে এগিয়ে গেল সে, বসে পড়ল পাশে, হাসি মুখে শুধালো। কি করছো, খাচ্ছ নাকি? পূর্বাশা বিরক্ত হলো। তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো না খাবার সামনে নিয়ে হাডুডু খেলছি, কিন্তু সে বলতে পারলো না তেমন কিছুই। নিতান্তই চাপা এবং ভদ্র স্বভাবের মেয়ে সে। নিজের ভদ্রতা বজায় রাখতে সে সৌজন্যসূচক হাসলো একটু, বলল, জি। আমরা বসি তোমাদের টেবিলে। পূর্বাশার বিরক্তি বাড়ল। ইতিমধ্যেই বসে তো পড়েছে, এখন আবার জিজ্ঞেস করে কি আছে। সে যদি এখন না বলে দেয় তবে কি চেয়ার ছেড়ে উঠে যাবে নাকি এ? ভিতরে ভিতরে বিরক্ত হলো, এবার মুখে প্রকাশ করলো না মেয়েটা। মুখে সে নম্র কণ্ঠেই বলল, আচ্ছা। এতক্ষণ স্বস্তি পাওয়া হৃদয়টা এবার যেন খেয়ে হারিয়ে বসলো জ্যানে। ক্রোধে দপদপ করে উঠল মাথাটা। তার দিকে ফিরে মেয়েটা ফিরে পর্যন্ত তাকায় না, অথচ ওই ছেলেটাকে কি সুন্দর পাশে বসিয়ে খাচ্ছে। টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো সে। কিছু একটা বলতে উদ্যত হলো পূর্বাশাকে, কিন্তু পরক্ষণে সেদিনের কথা মনে পড়তে থেমে গেল সে। সেদিন যে ঝামেলা করেছিল সেই আগুনে এখনো জ্বলতেছে। এর মধ্যে যদি আবার ঝামেলা করে তাহলে তো রক্ষেই থাকবে না। তাই মনের আগুন মনের ভিতরে চেপে রইল জ্যান। চোখের সম্মুখে দাঁতে দাঁত চেপে দেখতে থাকলো পূর্বাশাকে ইয়ার নাম ওই বদ ছেলেটার সাথে। সন্ধ্যা নেমেছে ধরণীতে। চারিদিকে অন্ধকারের হালকা আবরণ পড়েছে কেবল। পাখিরা সারাদিন নিজেদের খাবারের খোঁজকে অব্যাহত জানিয়ে ঘরে ফেরার তাড়া লাগিয়েছে। ঠিক এমন সময়ে প্রবল ঝঙ্কা তুলে পেঁচে উঠল তিশামের মোবাইলটা। এই সন্ধ্যার দিকে আবার কে কল করেছে? ভোর কুচকে এলো তিশামের। কলটা ধরে লাউড স্পিকারে রেখেই কথা শুরু করলো সে। জ্যান ছাড়া রুমের কেউ নেই, বাংলা নামও যাই তিশামের সুবিধাই হয়েছে। যখন তখন লাউড স্পিকারে বাংলাদেশের মানুষের সাথে কথা বলা যায়। আর এই সময় জায়ানও নেই রুমে, তাই অতটা না ভেবে সে কলটা লাউড স্পিকারে দিয়েছে। কলটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর। কিছুটা উদ্গীপ কণ্ঠে সে বলল, পূর্বাবু কল ধরছে না কেন তুষাম ভাইয়া? হয়তো ব্যস্ত আছে তাই। কিসের ব্যস্ত? আমি কল দিলে শুধু কল ধরে না, এছাড়া সবার কল ধরে। আসলে পূর্বাবু একটুও ভালোবাসে না আমাকে। তিশাম একটু মজা নিতে চাইলো। এই পলাশটাকে খেপাতে তার বেশ লাগে। কিছুটা সিরিয়াস ভঙ্গিতে সে বলল, আসলে পলাশ, পূর্বা তোকে একটুও ভালোবাসে না, তোকে তো মনেই করে না একদম। তিশামের কথার মধ্যেই কক্ষে প্রবেশ করলো জ্যান। আগে পরে কি বলেছে বা কি হয়েছে কিছু না শুনলেও এটুকু তার কানে ভালোই পৌঁছেছে। পূর্বা তাকে একটুও ভালোবাসে না। কাকে ভালোবাসে না পূর্বাশা? কলিজাটা কেঁপে উঠল জ্যানের। তবে কি পূর্বাশার বয়ফ্রেন্ড আছে কোনো? বুকের মধ্যে যেন নিমিষেই হাহাকার শুরু হয়ে গেল তার। হারানোর ভয়ে যেন জর্জরিত হয়ে পড়ল মুহূর্তেই। তার মুখ দেখবে না কিংবা যার থেকে দূরে যাবে বলে তার এত কিছু, তাকে হারানোর ভয়ে উতলা হয়ে পড়েছে সে এখন। এভাবে কক্ষে প্রবেশ করেছিল, সেভাবে আবার বেরিয়ে গেল জ্যান। ব্যস্ত পায়ে চলে এলো পূর্বাশার হোস্টেলের সম্মুখে। কিন্তু এখন সমস্যা হচ্ছে পূর্বাশার সাথে দেখা করবে কিভাবে। দেখা না করলে মেয়েটার সাথে একটু কথা না বলতে পারলে আজ আর শান্তি পাবে না সে। পকেট হাতড়ে নিজের মোবাইলটা বের করলো জ্যান। পূর্বাশাকে কল করতে নিয়েও আটকে গেল সে। এই মুহূর্তে কল করতে কেমন যেন ইতস্তত লাগছে তার। কিঞ্চিত সময় নিল জ্যান। ক্রমেই যেন অস্থির হয়ে পড়েছে তার ভিতরটা। ধুরো, ইগর ইতস্তবোধ চলুই যাক। জ্যান কল লাগালো পূর্বাশার নাম্বারে। জ্যানের নাম্বারটা পূর্বাশার মোবাইলে সেভ করা ছিল না, তাই সে চিনতে পারেনি। কলটা ধরলো পূর্বাশা। সালাম দেওয়ার আগেই ও পাশ থেকে শোনা গেল জ্যানের কণ্ঠস্বর। বেশ ইতস্তত কণ্ঠে সে বলল, একটু বাইরে আসবেন? জ্যানের কণ্ঠস্বর চিনতে তেমন একটা অসুবিধা হলো না পূর্বাশার। চমকালো সে। এই লোক তাকে কল দিয়েছে কেন? আবার কোনো অপমান করার উদ্দেশ্য আছে নাকি এর? থাকতেও পারে। ভারী হলো পূর্বাশার কণ্ঠস্বর। ভারী কণ্ঠেই বলল, কেন? একটু প্রয়োজন ছিল। পূর্বাশা একবার ভাবলো যাবে না, পর মুহূর্তেই আবার ভাবলো হয়তো জরুরি কিছু বলার আছে। নয়তো এভাবে কল করে এই সময়ে তো এই ছেলের তাকে ডাকার কথা নয়। তপ্ত নিঃশ্বাস ফেল পূর্বাশা, বলল, আসছি। খানিক সময়ের মধ্যেই পূর্বাশা বাইরে এলো। জায়ান তাকে হোস্টেল থেকে বের হতে দেখেই এগিয়ে গেল তার দিকে। শান্ত কণ্ঠে শুধালো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি?
জায়ান ভালো খারাপ কিছুই বলল না, সরাসরি প্রশ্ন করলো। ইয়ানের সাথে আপনার এত কি? পূর্বাশার দৃষ্টি তীক্ষ্ণ হলো। এই লোক আবার এসব কথা বলতে তাকে এখানে ডেকে এনেছে। মেয়েটা শক্ত কণ্ঠেই বলল। সেই কৈফত আমি আপনাকে দেব না। দাঁতে দাঁত চাপলো জায়ান, বলল। তাহলে কাকে দিবে? পূর্বাশা শক্ত চোখে তাকালো জায়ানের পানে। এত কিছুর পরও এই লোক আবার এসেছে তার সাথে রাগ দেখাতে। এর কথা শুনে এখানে আসাটাই ভুল তার। পূর্বাশা পিছন ঘুরলো, হাঁটা দিল হোস্টেলের পানে, রুক্ষ কণ্ঠে বলল। আসছি আমি। যেন ছুট লাগালো পূর্বাশার পিছু পিছু। তাকে থামানোর জন্য পিছন থেকে হাত টেনে ধরলো মেয়েটার। হাতে স্পর্শ পেতেই পূর্বাশা পিছন ঘুরে তাকালো। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল জায়ানের ফর্সা গালে। ঝাঁঝালো কণ্ঠে বলল। আপনার সাহস হলো কি করে আমার হাত ধরার, আমাকে স্পর্শ করার? এতটা চরিত্রহীন খারাপ বাজার মেয়ের হাত ধরতে লজ্জা করলো না আপনার? থাপ্পড়টা মেরে নিজেই হতভম্ব হয়ে গেল পূর্বাশা। সে কারোর গালে থাপ্পড় মারল, তাও নিজের জন্য প্রতিবাদ করতে। এত সাহস, এত শক্তি তার ভিতরে কবে থেকে সঞ্চিত হলো? কই এমনটা তো সে আগে করতে পারেনি। নক্ষত্র যখন তার সাথে ভালোবাসার অভিনয় করে তাকে ধোঁকা দিল, ভেঙে গুড়িয়ে দিল তার ভিতরটা, তখনও তো সে পারেনি নক্ষত্রের গালে কষে একটা থাপ্পড় মারতে, বরং নিজেকে গুটিয়ে নিয়েছিল। নক্ষত্রের তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য দায়ী করেছিল নিজের চেহারা, নিজের সৌন্দর্যকে। এই কুৎসিত রূপ নিয়ে বেঁচে না থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল সে। কই তখন তো নক্ষত্রকে কষে একটা থাপ্পড় মারতে পারল না, তার ধোঁকার বিপরীতে কোনো জবাব দিয়ে গর্জে উঠতে পারল না। আজ কিনা সেই ভীত হীনমনতায় ভোগা মেয়েটা থাপ্পড় মেরে দিল জায়ানের গালে। পূর্বাশা অবাক দৃষ্টিতে তাকালো নিজের হাতের পানে। বাঁকারা হয়ে পড়েছে সে, ভিতরে ভিতরে ভয়ও লাগছে ভীষণ। এই কয়দিনে আর কিছুর সাথে পরিচিত হোক বা না হোক, জায়ান নামক ছেলেটার ক্রোধ এবং নাকুচু স্বভাবের সাথে বেশ ভালো পরিচিত লাভ করেছে সে। আর এক মুহূর্ত পূর্বাশা দাঁড়ালো না জায়ানের সম্মুখে। ব্যস্ত পায়ে এক প্রকার দৌড়ে সে ঢুকে হোস্টেলের ভিতর দিকে। যেন তাজ্জব বনে গেছে পূর্বাশার হাতে শক্ত পোক্ত একটা থাপ্পড় খেয়ে। নিজের গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সে। মেয়েটা কিনা শেষ পর্যন্ত তার গালে থাপ্পড় মেরে দিল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কেউ তার গায়ে হাত তোলেনি কখনো, অথচ এই মেয়েটা থাপ্পড় মেরে দিল তাকে। সময় গড়ালো কিছুটা, যেন ফিরে এলো নিজের হোস্টেলের রুমে। কতক্ষণ আর চট থাপ্পড় খেয়ে মেয়েদের হোস্টেলের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোক পালন করবে? নিজের হোস্টেল রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই তার পানে তাকালো চ্যাং। আটকে উঠলো ছেলেটা, বিস্মিত হলো তার চোখ মুখ, হতবাক কণ্ঠেই বলল। এ কি জায়ান, তো কিভাবে থাপ্পড় মেরে লাল বানিয়ে দিয়েছে কে? চ্যাংয়ের কথা শুনে চকিত হলো তিশাম। জায়ানের সাথে রেগে থাকায় এতক্ষণ সে ফিরে তাকায়নি ছেলেটার পানে, কিন্তু এবার চ্যাংয়ের কথা শুনে আর ফিরে না তাকিয়েও পারল না। দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকালো সে জায়ানের পানে। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ একদম জলজল করছে। অতিরিক্ত ফর্সা এবং গালে দাড়ি না থাকায় সেই দাগ যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু এভাবে ছেলেটার গালে থাপ্পড় মারল কে? তিশাম যতদিন ধরে চিনে জায়ানকে, তাতে তাকে এভাবে থাপ্পড় মারার সাধ্য কারণ নেই। আর যদিও থেকেও থাকে তাহলে জায়ানের এই মুহূর্তে এতটা শান্ত মোটেও থাকার কথা নয়। মারামারিতে পুলিশ স্টেশনে থাকার কথা। তিশাম উৎসুক হয়ে পড়ল। জায়ানের সাথে কথা না বলেও তার গালে চড় মারা ব্যক্তিটাকে জানার জন্য কৌতূহলী হয়ে পড়ল ছেলেটা। তিশামের কৌতূহলের মধ্যেই চ্যাং আবার জায়ানকে প্রশ্ন করলো। কে মেরেছে তোকে এই থাপ্পড়? কার এত বড় সাহস যে তোর মুলার মতো গালকে গাজরে পরিণত করেছে? সাথে সাথে জবাব পাওয়া গেল জায়ানের। তবে বাজখাই কণ্ঠে সে ধমকে উঠল চ্যাংকে, বলল। যে মারার মেরেছে তাতে তোদের কি? যা পড়তে বস। জায়ানের ধমকে চুপসে গেল চ্যাং। তিশামের কৌতূহলেরাও দিক পরিবর্তন করলো, দৃষ্টি নিবদ্ধ করলো বইয়ের পাতায়। জায়ান ধপ করে বসে পড়লো তার জন্য বরাদ্দকৃত পড়ার টেবিলটার চেয়ারে। টেবিল থেকে হাতে নিল একটা বই, মনোযোগী হওয়ার চেষ্টা করলো বইয়ের ভাঁজে, কিন্তু পারল না। বারবার চোখের সম্মুখে তার ভেসে উঠছে পূর্বাশার থাপ্পড় মারার দৃশ্যটা। মেয়েটা ওকে থাপ্পড় মেরে দিল, শুধু তো একটু হাতই ধরেছিল, তাও তো কোনো খারাপ উদ্দেশ্যে নয়, শুধুমাত্র মেয়েটাকে চলে যাওয়া থেকে আটকাতে। সেদিন যে পার্কে পূর্বাশা পড়ে যাওয়ার সময় তাকে বাঁচানোর নাম করে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরেছিল ইয়ান ছেলেটা, কই তাকে তো কোনো থাপ্পড় মারলো না পূর্বাশা, তাহলে তাকে কেন মারলো? ফুঁসে উঠল চ্যান। রেগে মেগে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে, সজোরে লাথি মারলো চেয়ারখানায়। কেঁপে উঠল চ্যাং আর তিশাম। আজ বুঝি তাদের প্রিয় জিনিসগুলো শহীদ হবে এই নাকুচু রাগচটা চ্যানের হাতে। তিশাম আর চ্যাং নিজেদের প্রয়োজনীয় সব জিনিসগুলো নিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে চাইল।
এই ছেলের আবার রেগে গেলে ভাঙচুরের অভ্যাস আছে, আগেও কয়েকবার এমন করেছে। তার জন্য অবশ্য মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছে তাকে। বাপের টাকা আছে তাই জরিমানা দিয়েও আবার ক্রোধের বশে ভাঙচুরে লিপ্ত হয়েছে। তবে আজ জায়ান তেমন কিছুই করলো না, শুধুমাত্র চেয়ারে লাথি মেরে হনহন করে বেরিয়ে গেল কক্ষ থেকে। হাত ছেড়ে বাঁচলো যেন চ্যাং আর তিশাম। যাক, অবশেষে জায়ানের হাত থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তো রক্ষা পেল। মধ্যরাত, চারিদিক নীরব নিস্তব্ধ, ব্যস্ত শহরটা যেন ঝিমিয়ে পড়েছে এই মুহূর্তে। হয়তো সারাদিন ব্যস্ততায় ক্লান্তি ভরা শরীরটাকে বিশ্রাম দিচ্ছে একটু। শুধু বিশ্রাম নেই জায়ানের। নিজ ফ্ল্যাটে অন্ধকার কক্ষে চুপচাপ বসে রয়েছে ছেলেটা। অবশ্য নিজের ফ্ল্যাটে এলে তার প্রথম কাজ হলো ঘর অন্ধকার করা। এই অন্ধকার ঘরের টানেই যে তার নিজ ফ্ল্যাটে ফেরা, নয়তো এখানে আসে না সে কখনো। তখনকার পূর্বাশার মারা থাপ্পড়টা যেন কিছুতেই ভুলতে পারছে না জায়ান। তাকে এভাবে থাপ্পড় মারলো মেয়েটা। কই, আর তো কাউকে থাপ্পড় মারলো না সে। ইহানকে মারলো না, ওই যে মেয়েগুলো যার পূর্বাশাকে ডার্কি, কালো, নিগ্রো বলে তিরস্কার করে তাদেরও তো কখনো মারলো না। তাহলে তাকে কেন মারলো? মেয়েটা কি তাহলে পছন্দ করে না তাকে? ধক করে উঠলো জায়ানের হৃদয়টা। অবশ্য যা ব্যবহার করেছে তাতে তাকে অপছন্দ করাটাই উচিত। আচ্ছা, এভাবে কি পূর্বাশা তাকে অপছন্দ করবে সারা জীবন? তার থেকে হারিয়ে যাবে। পূর্বাশার হৃদয়ের ঘৃণার পাতায় হাতছানি দিয়ে ঘুরে বেড়াবে সে। জায়ানের হৃদয়টা সাথে সাথে হাহাকার করে উঠল, ডুকরে উঠে যেন বলল, সে আমায় ভালো না বাসুক, তবুও তার ঘৃণায় আমায় না রাখুক। সে আমার না হোক, তবুও তার ঠোঁটের হাসিটা আমার জন্য বিস্তৃত হোক। পরক্ষণেই তার হাহাকাররত হৃদয়টা আবার এই বাক্যগুলো তীব্র প্রতিবাদ করে উঠল। পূর্বাশা তাকে ভালোবাসবে না, তার হবে না। কেন কেন মেয়েটা তার হবে না? আর ভাবতে পারছে না জায়ান, পাগল হয়ে যাচ্ছে সে। ছোট এই মাথাটা যেন এত চাপ নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে ধীরে ধীরে। মস্তিষ্ক তাকে বারবার সাবধান করছে, বারণ করছে সেই বহু বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে। আর মন বলছে, পূর্বাশা তোর, মেয়েটাকে ধরে রাখ। তোর প্রথম অনুভূতি ও মেয়েটা, দরকার হলে ধরে বেঁধে রেখে দিবি তোর কাছে। বহু বছর আগে সে হারিয়ে গিয়েছিল বলে কি পূর্বাশাও হারিয়ে যাবে নাকি? বহু বছর আগে সেই মানুষটা প্রতারক ঠক বলে কি এই মেয়েটাও প্রতারক ঠকাবে? কি করবে এখন জায়ান? কোন দিকে যাবে? জেনে বুঝে বহু বছর আগের ভুলটার আবার পুনরাবৃত্তি ঘটাবে কি সে? আর তো উপায় নেই। কিন্তু মেয়েটার শরীরে যে সেই বাঙালি রক্তই বইছে। সাথে সাথেই জায়ানের মনটা আবারও প্রতিবাদ করে উঠল তার মস্তিষ্কের বলা বাক্যের বিরুদ্ধে। মেয়েটার শরীরে বাঙালির রক্ত বইছে, তাহলে তাদের শরীরে কাদের রক্ত বইছে? সে কি নিজের অস্তিত্ব ভুলতে বসেছে? ভুলে গিয়েছে তার শরীরে একজন বাংলাদেশির রক্ত বইছে? মাথা চেপে চিৎকার করে উঠল জায়ান। পূর্বাশা মেয়েটার কাছ থেকে ফিরে আসার সব পথ যে বন্ধ হয়ে গেছে তার। না সে হারিয়ে যেতে দিতে পারবে পূর্বাশাকে। জোর করে হলেও ওই মেয়েটাকে তার চাই, চাই মানে চাই। ভোরের আলো ফুটেছে, সূর্যটা কেবল তার উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েছে আকাশে। রাস্তার ধারের দোকানগুলো খুলতে শুরু করেছে কেবল। জায়ান নিজ ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছে। রাস্তার ধারের একটা দোকানে দাঁড়িয়ে কিছু ডাম্পিলিং আর একটা কোমল পানীয় প্যাকেট নিয়ে ছুটছে নিজের হোস্টেল কক্ষের পানে। স্বাভাবিকভাবেই কক্ষের দরজাটা আটকানো। জায়ান বার কয়েক ধাক্কা দিল দরজায়। চ্যাং উঠে এসে দরজাটা খুলে দিয়ে আবার নিজের জন্য বরাদ্দকৃত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। জায়ান একবার আর চোখে তাকালো তার পানে, অতঃপর গিয়ে দাঁড়ালো তিশামের বিছানার পাশে। ছেলেটার সাথে কথা বলতে নিজের ইগোতে লাগছে, যদিও তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়নি। শুধুমাত্র তিশাম তার সাথে কথা বলে না বলে সেও বলে না। কিন্তু আজ কথা বলাটা প্রয়োজন, অন্তত নিজের জন্য হলেও কথাটা বলা প্রয়োজন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেল জায়ান। নিজের ইগোকে পাশে সরিয়ে রেখে ডাক দিল তিশামকে, বলল, ত্রিশাম, ত্রিশাম। তিশাম নড়েচড়ে উঠল একটু, অতঃপর আবার ঘুমিয়ে পড়ল। জায়ানের ডাক যে তার কর্ণে পৌঁছায়নি তেমন নয়, অবশ্যই পৌঁছেছে। তবে সে ভেবেছে স্বপ্ন দেখছে। জায়ান তো কথা বলে না তার সাথে। আর নিজের ইগো ফেলে আগে এসে নিজে থেকে ছেলেটা তিশামের সাথে কথা বলবে, এটা জেগে জেগে স্বপ্ন দেখার মতোই একটা ঘটনা। জায়ান আরও বার কয়েক ডাকলো তিশামকে, কিন্তু ছেলেটা উঠল না। মেজাজ বিগড়ালো জায়ানের। কাল রাতে এর বোনের একটা থাপ্পড় খেয়ে গাল লাল, আর আজ আবার সকাল সকাল নিজের এত বছরের ইগো ভেঙে এর সাথে নিজে থেকে কথা বলতে এসেছে। আর এ কিনা এখনো ঘুমাচ্ছে। জান রেগে মেগে ঠাস করে একটা থাপ্পড় মারল তিশামের পশ্চাৎ দেশে। ধরফড়িয়ে উঠে বসলো ছেলেটা। হঠাৎ লাফিয়ে ওঠায় মস্তিষ্ক যেন তার
কার্যক্ষমতা হারিয়েছে। চকিত কণ্ঠে সে শুধালো। কে কে? জান বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো তার পানে, বলল। ওর তাড়াতাড়ি, কাজ আছে। জানের কণ্ঠে যেন হুঁশ ফিরল তিশামের। হঠাৎ ঘুম ভাঙ্গাই যতটা না চকিত হয়েছে, এর চেয়ে বেশি এবার চকিত হয়েছে তার সাথে জায়ানকে কথা বলতে দেখে। এর মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল না, নাকি এখনো স্বপ্ন দেখছে সে? এগোতে ভরপুর জায়ান তার সাথে নিজে থেকে কথা বলছে। বিস্ময়কর একটা ঘটনা। তিশাম নিজের হাতে নিজে চিমটি কাটলো। পর মুহূর্তেই আহা করে ব্যথিত ধ্বনি তুলে লাফিয়ে উঠল সে। এর মানে স্বপ্ন দেখছে না সে, সত্যি জায়ান নিজে থেকে কথা বলছে তার সাথে। তিশাম গোল গোল দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, চকিত কণ্ঠে বলল। তুই নিজে থেকে কথা বলছিস আমার সাথে? জায়ান যেন বিরক্ত হলো। নিজের ইগো ভেঙে সে প্রথম কারোর সাথে কথা বলছে, আর এই ব্যাটে কিনা সকাল সকাল নাটক শুরু করেছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেললো জায়ান, রুক্ষ কণ্ঠে বলল। না, আমার ভূতে কথা বলছে। উঠবি নাকি এই ঠান্ডায় ঠান্ডা পানি এনে ঢেলে দেবো তোর গায়ে? তিশাম ধাতস্থ হলো। না, সে স্বপ্ন দেখছে না কোনো। জায়ান সত্যি তার উঁচু নাকটি একটু নুয়ে কথা বলছে তার সাথে। মেকি হাসলো তিশাম, বলল। না না, ঠিক আছে। ওর তাড়াতাড়ি, কাজ আছে। কি কাজ? তপ্ত নিঃশ্বাস ছাড়লো জায়ান, চেয়ার টেনে বসতে বসতে বলল। তোর বোনের সাথে দেখা করতে যাব। তিশাম অবাক হলো। তাকে এই ছেলে সহ্য করতে পারে না, তার সাথে নাকি এই সকাল সকাল দেখা করতে যাবে। কেন যাবে? আবার অপমান করতে? শেষে কিনা এই ছিল এর পেটে। এর জন্যই কিনা নিজের উঁচু নাক কেটে তার সাথে এসে কথা বলছে। না না, এই ছেলেকে কিছুতেই পূর্বাসের কাছে নেওয়া যাবে না। তিশামের মুখটা থমথমে হলো, বলল। না, তোর যেতে হবে না ওখানে। আমি চাই না ও আর কোনো অপমান হোক। ওর সাথে তোর দেখা করায় কোনো প্রয়োজন নেই। জান শীতল দৃষ্টিতে তাকালো তিশামের পানে, শান্ত কণ্ঠেই বলল। তোর বোনকে সরি বলতে যাব আমি। তিশাম যেন এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল মুহূর্তে। জান সরি বলবে কাউকে, তাও কিনা তাকে নিজের কানে শুনতে হবে। যে ছেলে জীবনে সরির সহ উচ্চারণ করেনি, সে কিনা সরি বলতে চাইছে। বিষয়টা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না তিশামের, কিন্তু নিজের কৌতূহল দমাতে পারছে না। সত্যি কি পূর্বাশাকে সরি বলতে যাবে জায়ান? নিজের কৌতূহল বশবর্তী হয়ে তাই সে রাজি হয়ে গেল জায়ানের কথায়। বিছানা ছেড়ে উঠে কোনো রকমে হাত মুখ ধুয়ে মোটা শীতবস্ত্র জড়ালো শরীরে, অতঃপর নেমে পড়লো বাইরে। খানিক বাদেই জায়ান আর তিশাম পৌঁছালো পূর্বাশার হোস্টেলের নিচে। হোস্টেলের পানে একবার তাকিয়ে সে পাশ ফিরে তাকালো তিশামের, বলল। তোর বোনকে কল লাগা, নিচে আসতে বল তাকে। জায়ানের কথা মতো তিশাম কল লাগালো পূর্বাশাকে। মূলত মেয়েটাকে কল করে নিচে আনার জন্য তিশামকে সাথে করে নিয়ে এসেছে জায়ান। কালকে রাতের ঘটনার পর হয়তো জায়ানের কল পূর্বাশা ধরবেই না আর তো এখানে আসা, নয়তো এই তিশাম নামক গদ্ধবটাকে কে আনতো। তিশামের কল পেয়ে শীত বস্ত্র জড়িয়ে হোস্টেলের বাইরে এলো পূর্বাশা। জায়ানকে চোখে পড়তেই কাল রাতের ঘটনা মস্তিষ্কে হানা দিল মেয়েটার। কলিজাটা কেঁপে উঠল তার। এই ছেলে আবার এখানে কেন? কাল রাতের থাপ্পড়টা কি ফেরত দিতে এসেছে? হতেও পারে। যেখানে শুধু শুধু পথে ঘাটে হাঁটতে বসতে এই লোক অপমান করতে চায় না, তাকে সেখানে কাল রাতে অত বড় একটা থাপ্পড় খেয়ে হজম করবে কিভাবে? আনমনে নিজের গালে হাত চলে গেল পূর্বাশার। এই শীতে ওই শক্তপোক্ত হাতের দাবাং মার্কা থাপ্পড় যদি পূর্বাশার গালে পড়ে, মেয়েটার নিশ্চিত জ্ঞান হারাবে। ভয়ে ঢোক গেল পূর্বাশা। পেছন ঘুরে উল্টো পথে হাঁটা ধরল সে। জ্যান দেখলো মেয়েটা চলে যাচ্ছে, দৌড়ে তার কাছে গেল জ্যান। গুরু গম্ভীর কণ্ঠে বলল। দাঁড়ান। জ্যানের গম্ভীর কণ্ঠের এই আদেশ উপেক্ষা করার সাহস হলো না পূর্বাশার। থমকে দাঁড়ালো সে। জ্যান এগিয়ে গেল তার পানে। নিজের হাতে থাকা খাবারের প্যাকেটটা ঠেলে ধরিয়ে দিল পূর্বাশার হাতে। হক চকালো মেয়েটা। খাবারগুলো পড়তে পড়তে বাঁচিয়ে নিল সে। চোখ তুলে জ্যানের পানে তাকানোর আগেই ছেলেটা থমথমে কণ্ঠস্বরে আবার এসে বাড়ি খেলো পূর্বাশার কর্ণে। ছোট বাক্যে সে বলল, সরি। কথাটুকু বলেই আর এক দণ্ড দাঁড়ালো না জ্যান। পিছন ঘুরে হাঁটা শুরু করলো সে। তিশামার পূর্বাশা অবাক চোখে তাকিয়ে রইল ছেলেটার পানে। জ্যান সরি বলেছে কাউকে, কিন্তু সরিটা কেন বলো? কারণ কি? ভাবনায় বিভোর হলো পূর্বাশা। তিশাম বোধহয় বুঝলো বোনের মনের কথা। নিজেই অবকতার রেশটা একটু কাটিয়ে উঠে সে এগিয়ে এলো পূর্বাশার পানে। গলা খাকারি দিয়ে বলল, সেদিন করা ব্যবহারের জন্য সরি বলছে। বলে মেয়েটার হাতে খাবারের প্যাকেটটা ধরিয়ে দিল। অতঃপর উল্টো পথে হনন করে হাঁটা ধরলো আবার। কথাটা বলে তিশাম দৌড় লাগালো জ্যানের পিছু পিছু। তার পাশে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তোর আর আমার একদিনের বন্ধুত্ব, কই আমাকে তো কখনো সরি বলিসনি।
আগেরবার তোর জন্য একটা মেয়ে গার্লফ্রেন্ড হতে হতে আমার চলে গেছে। 24 দিন আগে ক্যান্টিনে দুপুরের খাবার, আমার প্লেটে মাংস সব তুই খেয়ে নিয়েছিলি। তোর এরি বার্ড আড্ডা ওয়াটার একদিনে একটু চুরি করে পড়ছিলাম, তাই পরে থাকা অবস্থায় আমার আন্ডারওয়ার্ল্ড আগুন লাগিয়ে দিয়েছিলে। সেই আগুনের ছেঁকায় আমার লাল হয়ে গিয়েছিল, আমার পা বাপ নষ্ট হয়ে যেতে শুরু করেছিল, আমার ভবিষ্যৎ। তাই বলে কখনো তো আমাকে সরি বলিসনি আমাকে, যে কিনা 2 দিনের পরিচিত হওয়ায় একটা মেয়েকে এত সহজে সরি বলে দিলি। জানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। পায়ের একটা জুতো খুলে হাতে নিল সে। শীতল কণ্ঠে বলল, সরি লাগবে তোর? আয় বলছি। মেকি হাসলো তিশাম। জানের থেকে দূরে সরে গিয়ে বলল, না না ভাই, আমার কোনো সরি লাগবে না, জুতো নিয়ে নামা ভাই। দিনের শেষ ভাগ, সন্ধ্যা নেমেছে ধরণীতে। দিনের সূর্যটা ধীরে ধীরে অস্তমিত হয়ে আধারে ঢেকে যাচ্ছে চারপাশটা। সোডিয়ামের কৃত্রিম আলোয় ভরে উঠেছে শহরের বুকটা। জানার তিশাম আবার এসে দাঁড়িয়েছে পূর্বাশার হোস্টেলের নিচে। মেয়েরা হেসে খেলে কেউ ভিতরে প্রবেশ করছে, আবার কেউ বাইরে বেরিয়ে আসছে, তবে দেখা নেই পূর্বাশার। মেয়েটা হয়তো এই শীতে ঘাপটি মেরে বসে রয়েছে নিজের কক্ষে। জান ঘাড় বাঁকিয়ে তাকালো তিশামের পানে, বলল, তোর বোনকে কল করে নিচে আসতে বল, আর আসলে যা যা বলতে শিখিয়ে দিয়েছি একদম তাই তাই বলবি, একটু যেন এদিক ওদিক না হয়, নয়তো তোর নাইটি পরা ভিডিও কিন্তু একদম ভাইরাল করে দেব। তিশাম মুখশ্রী রক্তিম হলো। বড় লজ্জাজনক পরিস্থিতির শিকার সে। শখ করে রাস্তার পাশ থেকে কেমন ছোটখাটো টি শার্ট সিস্টেমের একটা জামা কিনেছিল। সে জানতো ওইটা নাইটি, মেয়েদের মতো ধরনের নাইটি সে এ পর্যন্ত দেখেছে, তার চেয়ে ভিন্ন ধর্মী ছিল এটা, তাই তো চিনতে পারেনি। কিন্তু হোস্টেলে ফিরে যখন পড়লো তখন জ্যাং এক বাক্যে বলে দিল এটা নাকি নাইটি। ইন্টারনেটে খুঁজেও তেমন কিছু পেয়েছিল সে, শেষ পর্যন্ত কিনা নাইটি পড়েছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল তিশামের। আর এই বজ্জাতগুলো কিনা তার সেই মুহূর্তে ভিডিও করে রেখেছিল, আর এখন তা নেই, প্রতি কথায় ব্ল্যাকমেল করে মারছে তাকে। তিশাম থমথমে মুখ করেই কল লাগালো পূর্বাশাকে, বলল নিচে আসতে। একটু সময় পরই পূর্বাশা এলো নিচে। তিশাম আর জ্যানের সম্মুখে দাঁড়িয়ে বলল, ডেকেছো কেন? তিশাম একবার তাকালো জ্যানের পানে, অতঃপর পূর্বাশার পানে তাকিয়ে বলল, চল সিনেমা দেখে আসি আমরা। পূর্বাশা যেন অবাক হলো জ্যানের কথায়, অবাক সুরেই বলল, এখন এভাবে? আসলে আমি আর জায়ান যাচ্ছিলাম তো, ভাবছিলাম তোকেও নিয়ে যাই। এদেশে আসার পর তুইও তো তেমন একটা ঘুরিস বা সিনেমা দেখিসনি। তা ঠিক, কিন্তু আমি তো তৈরি হয়ে আসিনি। আর তৈরি হতে হবে না, শীতকালে শীতের পোশাক আছে, তাতে হবে, নিচের জামা কেউ দেখবে না, চল আমাদের সাথে। পূর্বাশার বারণ করলো না। জ্যানার তিশামের সাথে কিছু সময়ের ব্যবধানেই এসে পৌঁছালো তারা সিনেমা হলে। কলেজ থেকে সিনেমা হল খুব একটা বেশি দূরে না হয় তাড়াতাড়ি পৌঁছালো তারা। জ্যান, তিশাম আর পূর্বাশাকে দাঁড় করিয়ে রেখে গেল টিকিট কাটতে। সিনেমা হলের কর্তৃপক্ষ টিকিট থেকে জানতে পারলো আজ 3টা সিনেমা চলছে এই হলে, একটা রোমান্টিক, একটা মোটিভেশনাল আর একটা হরর। এখন সময় হলো কোন সিনেমাটা দেখবে তারা। জ্যান মহা চিন্তায় পড়ে গেল। এখনো পর্যন্ত তাদের প্রেমের পথ শুরু হয়নি, তাছাড়া মেয়েটা খুব একটা পছন্দ করে না তাকে। এই মুহূর্তে রোমান্টিক মুভি সিলেক্ট করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাছাড়া চীনের রোমান্টিক মুভি তো আর বাংলাদেশি মুভির মতো নয়। এখানকার এসব মুভিতে একটু বেশি রোমান্টিকতার মাত্রা রাখা হয়। মুভি জুড়ে থাকে অসংখ্য লিপকিসের দৃশ্য। এসব দেখে নিশ্চয়ই মেয়েটা তাকে ভালো ভাববে না। ভাববে জ্যান ইচ্ছে করে তাকে এসব আজে বাজে মুভি দেখাচ্ছে। পূর্বাশার মনে জ্যানের জন্য ইতিবাচক ভাবনার চেয়ে নেতিবাচক ভাবনার সৃষ্টি হবে বেশি। তার থেকে এই রোমান্টিক মুভি বাদ, তাহলে কি মোটিভেশনাল মুভি দেখবে? না, তাহলে হয়তো মেয়েটা তাকে আনরোমান্টিক ভাববে, পরে দেখা যাবে প্রেমের আগেই পালিয়ে যাবে। তাহলে কি হরর মুভি দেখবে? হ্যাঁ, এটাই ভালো হবে। অনেক চিন্তা ভাবনা করে ছেলেটা হরর মুভির সিলেক্ট করলো। এরই মধ্যে অল্প স্বল্প রোমাঞ্চ, ভয় এবং অল্প মাত্রায় মোটিভেশনাল তথ্য পাওয়া যাবে। জ্যান হরর মুভিটাই সিলেক্ট করলো। 3টা টিকিট কেটে সে তিশামার পূর্বাশাকে নিয়ে গেল সিনেমা দেখার জন্য বরাদ্দকৃত কক্ষে। সাথে আবার পপকর্ন আর পানীয় নিয়েছে 3 জনের জন্য। সিনেমা হলের সিটে বসলো জায়ান, তিশাম আর পূর্বাশা। দুই পাশে 2 সিটে বসেছে জায়ান আর তিশাম, আর মাঝখানে পূর্বাশা। মেয়েটা বড় বড় চোখে পর্যবেক্ষণ করছে চারিদিকে। এর আগে তার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয়নি কখনো। 2-4টা যা ছবি দেখেছে তা নিজের ঘরে টিভি, মোবাইল কিংবা ল্যাপটপে দেখেছে।
তবে শুনেছিল সিনেমা হলে নাকি মানুষ হয় অনেক, কিন্তু এখানে মানুষ নেই তেমন। তারা এবং আর 2-4 জন সারা সিনেমা হল পুরো ফাঁকা। আশেপাশে দেখতে দেখতে হঠাৎ একটা ভূতরে আওয়াজ এসে পৌঁছালো পূর্বাশার কনে। কেঁপে উঠল মেয়েটা, তড়িৎ গতিতে ফিরে তাকালো সম্মুখের দিকে। স্ক্রিনে ভেসে উঠল আদো আদো ভয়ঙ্কর একটা মুখ। কলিজাটা কেঁপে উঠল পূর্বাশার। ভয়ে জড়সড় হয়ে পড়ল মেয়েটা। হৃদস্পন্দনও বেড়ে গেছে অনেকটা। চোখ মুখ খিচে হাত বাড়িয়ে খামচে ধরল নিজ সিটের হাতলটা। তবে ওটা হাতল ছিল না, জায়নের হাত। কেঁপে উঠল জায়ন। কোন নারীর প্রথম স্পর্শ তার শরীরে, তাও যদি হয় প্রিয় নারীর। হৃদস্পন্দন বেড়ে গেল ছেলেটার। সুখকর অনুভূতিটা যেন ঘিরে ধরল তাকে। তবে এই সুখকর অনুভূতি খুব একটা দীর্ঘস্থায়ী হলো না। পূর্বাশার আরো জোরে খামচে ধরল জায়নের হাতটা। নখগুলো গেঁথে গেল ছেলেটার হাতে। জ্বলে উঠল জায়নের হাতের পৃষ্ঠ। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল ব্যথাটা। কিঞ্চিত সময় অতিবাহিত হলো। হুট করে স্ক্রিনে ভেসে উঠল বিদঘুটে ভয়ঙ্কর চেহারাধারী এক নারী। চোখ